নতুন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 38। ক্লাস হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026। 27 অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2026 1-12 অর্থাৎ 3 আর শুক্রবার 6 = 9 সকাল 8টায়। তো এখন মীন লগ্ন, লগ্নে শনি, মিথুনে চন্দ্র বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে হচ্ছে রবি শুক্র মঙ্গল বুধ রাহু পঞ্চগ্রহ যোগ। তার মধ্যে মঙ্গল এবং বুধ 23 নম্বর নক্ষত্রে, রবি রাহু 24 নম্বর নক্ষত্রে, আর শুক্র হচ্ছে 25 নম্বর নক্ষত্রে অবস্থিত। তো আজকের বিষয় হচ্ছে গ্রহের অবস্থান ও সংযোগ সাপেক্ষে 1, 2 এবং 3 নাম্বার ভাব বিচার। তো আমরা 3টি ভাব আজকে বিচার শিখবো। এক্ষেত্রে আমাদের একটি জন্ম তারিখ দরকার। তো সেক্ষেত্রে একজন বলবেন একটি তারিখ, 1 থেকে 30-এর মধ্যে যে কোনো একটি তারিখ বলবেন একজন। স্যার তারিখটা স্যার স্যার ওই লটারি করবেন, স্যার আগের লটারি করুন না সিস্টেমে স্যার নেন এখন। স্যার। হ্যাঁ, ওই লটারির মাধ্যমে নেন স্যার লটারি তারিখ। করুন স্যার, লটারি। হয়তো লটারি মানে একজনের তারিখ বলেন। না স্যার, কারো পার্সোনালি নিন। এখন না, এখন তো লটারির ভাবটা আয়োজন চালু নেই তো। হয়ে গিয়েছে। এখন তো আমাদের লটারি আয়োজন করার সুযোগ নেই। আচ্ছা স্যার, লটারি নিরজ স্যারের কাছে আছে আসলে স্যার। আছে স্যার, আপনাদের আছে আছে। হোমওয়ার্ক দেওয়া হবে। হোমওয়ার্ক দেওয়া হবে। যতজন উপস্থিতি আছেন নীরজ স্যার প্রত্যেককে একটা একটা করে জন্ম তারিখ এবং জন্ম সময় দেবেন এবং গ্রুপে দিয়ে দেবেন। আপনাদের উপস্থিতি যে কয়জন হয় আমরা দেখে সেই কয়জনের দিয়ে দিব। সেই অনুযায়ী সিরিয়ালের থেকে নিয়ে নেবেন বা আমাদের নীরজ স্যার দিয়ে দেবেন এক একটা করে জন্ম তারিখ সময়। সেই অনুযায়ী এই যে 38, 39, 40, 41, এই যে ভাব, 12টি ভাব, এই 12টি ভাব বিচার করে প্রত্যেকের গ্রুপে, মানে মাদার গ্রুপ আমাদের যেটা, এই গ্রুপে আপনাদের পোস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা জন্ম তারিখ পাবেন, পেয়ে সেই অনুযায়ী করবেন। উপস্থিতি আমাদের নীরজ স্যার নোট করে নেবেন, যার যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। সেই তারিখ খাতার কাগজের উপরে লিখবেন, আগে তারিখ, জন্ম সময়, জন্ম জেলার নাম, এই কয়টা জিনিস দিয়ে দেওয়া হবে। তো দিয়ে দিলে তারপরে আপনারা সেই অনুযায়ী বিচার করে ওই পেজটা ছবি তুলে আপনারা গ্রুপে দেবেন, সুন্দর করে ছবি তুলে। এবং উপরে জন্ম তারিখ লেখা থাকবে, আপনারা কি বিচার করছেন। আমাদের যে কে দেব স্যার আছেন, আমি আছি, নীরজ স্যার আছেন, আমরা সবাই বিচার করব ওখানে। ঠিক আছে? তো এখন একটি তারিখ বলেন, একজনের একটি তারিখ বলেন। 10 স্যার। 10। একজনের মাস বলেন। হয় স্যার। কত? 6। জুন। একজনের সাল বলুন। স্যার 12। 2012। টাইম বলুন একজনে। টাইম সকাল ভোর 5টা 10 ভোর স্যার। 6টা। কয়টা? স্যার সকাল 6টা। সকাল 6টা। 6টা, সকাল 6টা। 6:00 AM। জন্মস্থান ঢাকা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, সব তৈরি করেন। আপনারা কি সব তৈরি করছেন না আমি বলবো? সব স্যার কেউ করেছেন? লিখতে, স্যার লিখেন স্যার। হ্যাঁ, বলেন। মিথুন লগ্ন স্যার। মিথুন লগ্ন, লগ্নে বুধ। লগ্নে বুধ, সিংহে মঙ্গল। বুধের নক্ষত্র, বুধের নক্ষত্র আদ্রা। আদ্রা হচ্ছে 6, আদ্রা 6। ছয় স্যার। হ্যাঁ, তারপর সিংহে মঙ্গল। সিংহে মঙ্গল, পূর্ব ফাল্গুনি। পূর্ব ফলগুনি মঘা, পূর্ব ফলগুনি মানে হচ্ছে 11। 11 স্যার। তারপর তারপর হচ্ছে স্যার কন্যায় শনি। কন্যায় শনি, চিত্রা। শনি চিত্রা হচ্ছে, চিত্রা কত নম্বর? চিত্রা চিত্রা 5 স্যার। হস্তা, চিত্রা মানে 14 নম্বর মনে হয়। 14 স্যার। 14 স্যার। হ্যাঁ, 14। তারপর তারপর বৃশ্চিকে রাহু। বৃশ্চিকে রাহু, 17। 17 নম্বর। কুম্ভে চন্দ্র।
কুম্ভে চন্দ্র, কুম্ভের চন্দ্র হচ্ছে শতবিশা, শতবিশা হচ্ছে কি শতবিশা? শতবিশা হচ্ছে রাহু, মানে 24 নাম্বার। 24টা। হ্যাঁ, বিষে শুক্র, রবি, বুধ, শুক্র, শুক্র, রবি, 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 বৃহস্পতি, রবি, বৃহস্পতি, কেতু। কেতু। হ্যাঁ, শুক্র কত? শুক্র হচ্ছে রোহিণী। 4। রবি? তারপর রবি হচ্ছে মৃগশিরা, 5। মৃগশিরা 5। বৃহস্পতি? বৃহস্পতি কৃত্তিকা, কৃত্তিকা 3। 3, 3। কেতু? কেতু রোহিণী, রোহিণী 4। 4। আচ্ছা, আর বুধটা কত? বুধ, বুধ স্যার। হচ্ছে লগ্নে 6। 6, 6 আদ্রা। এখন থেকে এই ক্লাসগুলো যদি আপনাদের মনোযোগ পায়, তাহলে আমরা দেখা যাচ্ছে ডিগ্রি অনুযায়ী আপনাদের কোন বছর স্মরণীয় এগুলো, এই পদ্ধতিটা শেখাবো। কিন্তু এখন থেকে আমরা দেখব, লক্ষ্য রাখবো অন্তত পক্ষে উম বিংশোত্তরী দশা পর্যন্ত, 46 নাম্বার পর্যন্ত আমরা দেখব যে আপনারা আসলে অ্যালার্ট হচ্ছেন কিনা। যদি হন, তাহলে কিছু গূঢ় তত্ত্ব আপনাদের দেওয়া হবে, সেগুলো নিতে আপনাদের তৎপর হতে হবে। মানে এই ক্লাসগুলোকে আপনারা কতটা অনুধাবন করছেন সেটি প্রমাণ করতে হবে। তো একটি জন্মছকের যখন আমরা লগ্নভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব বিচার করব, তখন আমরা কি দেখব? একটি প্ল্যানেট বিচার করার ক্ষেত্রে যেহেতু আমাদের গ্রহের অবস্থান ও সংযোগ সাপেক্ষে 1, 2, 3 নাম্বার ভাব বিচার হচ্ছে, আজ আমরা শিখব। তাহলে আমাদের সর্বপ্রথম নজর রাখতে হবে যে আমরা প্ল্যানেটে কি দেখব। আমাদের সেই নোটগুলো আগে করে নিতে হবে। তাহলে নোট গুলো প্রথম হচ্ছে, আপনার নোটগুলো করে নেবেন যে লগ্ন সাপেক্ষে, মিথুন লগ্ন যেহেতু, লগ্ন সাপেক্ষে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন গ্রহ মারক, এগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে। গেল। দ্বিতীয় হচ্ছে, আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলেছি যে লগ্নকে যেমন গুরুত্ব দেবেন, তেমনি রাশিকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেবেন। কারণ রাশি থেকে নক্ষত্র হচ্ছে, বা যাবতীয় যা কিছু হচ্ছে রাশি থেকেই হচ্ছে, লগ্ন থেকে হচ্ছে না। তো সেই রাশি থেকে আমাদের কোন কোন দিকে ছড়াবে, কি কি দিকে আমরা যাব। যেমন ধরুন, আমাদের 24 নাম্বার নক্ষত্র, ওই 24 নাম্বার নক্ষত্রে চন্দ্র আছে। 24 নাম্বার নক্ষত্রে কিসের দশা? আমরা জানি 24 নাম্বার মানে রাহুর অধিপতি রাহু, নক্ষত্র হচ্ছে শতভিসা। তাহলে রাহুর দশায় জন্মগ্রহণ করেছে। তাহলে রাহুর দশায় জন্মগ্রহণ করায় সে কি গণ হয়েছে, কি বর্ণ হয়েছে, যেমন আপনার দেবগণ, নরগণ, রাক্ষসগণ, এগুলো আপনারা জানেন। তাহলে কি গণ হয়েছে, সেই গণ অনুযায়ী কিন্তু মানুষের একটা ফলাদেশ রয়েছে। এমনকি তারপরে কি বর্ণ রয়েছে, সে বর্ণ অনুযায়ী ফলাদেশ রয়েছে। গণ, বর্ণ, তারপর জাতি, তারা কি জাতি, জাতি অনুযায়ী ফলাদেশ রয়েছে। তারপরে তার নারী কি, সে অনুযায়ী ফলাদেশ রয়েছে। তারপরে ধরুন তার পায়া অনুযায়ী, সেটিও কিন্তু নক্ষত্র থেকে বের হবে, সেটি অনুযায়ী কি রয়েছে। এবার কি যোগ, সে যোগটাও কিন্তু আপনাদের দেখতে হবে। সেই যোগ অনুযায়ী, এটা কোন যোগ, মানে এই গ্রহের যোগ না, মানে জন্ম নক্ষত্র অনুযায়ী আপনার কি যোগ, যোগের সঙ্গে যে করণগুলো রয়েছে, যদিও করণ আপনাদের শুধু করণের নাম বলা হয়েছে, করণের ফলাদেশ শেখানো হয়নি, কিন্তু যোগ পর্যন্ত এগুলো কিন্তু শেখানো হয়েছে। তো সেই অনুযায়ী আপনাদের দেখতে হবে, এবং প্রথম করণ, দ্বিতীয় করণ, তৃতীয় করণ, এগুলো জেকে দেব স্যার সুন্দরভাবে শিখিয়েছেন। আমি সে ভিডিও উপলব্ধি করেছি, বা যতটুকু শোনার দরকার আমি শুনেছি। তো সেই অনুযায়ী আপনাদের এগুলোও কিন্তু নোট করে নিতে হবে। বিষ্ণু মহন্ত বাবু নোট করছেন না, হয়তো আপনার মেমোরিতে নোট রয়েছে, কিন্তু এগুলো নোট রাখা উচিত ছিল। তাছাড়া লগ্ন, মিথুন লগ্নে 3টি নক্ষত্র। তো আমাদের লগ্নটা ডিগ্রি কিন্তু আমরা লগ্নের নক্ষত্র লেখিনি। তাহলে লগ্নের, লগ্ন কোন নক্ষত্রে রয়েছে,
তার একটা প্রভাব কিন্তু লগ্নের উপর পড়বে, সেটিও কিন্তু বিচারের নোটের ক্ষেত্রে নিতে হবে। তো লগ্নের নক্ষত্রটা স্যার একটু বলে দেন। মৃগশিরা স্যার, মৃগশিরা। মৃগশিরা হচ্ছে আপনার 5, লগ্ন 5 নম্বর নক্ষত্রে। হুম। তো তারপরে হচ্ছে দশা অন্তর্দশা, যদিও দশা অন্তর্দশার ক্লাস আপনাদের হয়নি। গত ক্লাসে আমরা চেয়েছিলাম ত্রিপক চক্রটা দেখাতে, এই সঙ্গেই কিন্তু যেহেতু ভাব বিচার আমাদের সেই ত্রিপক চক্র কিন্তু লাগবে। এমনকি নবতারা চক্র যেটি বিশেষ করে জন্ম সম্পদ ক্ষেম, সাধক প্রত্যারী বধ মিত্র অতিমিত্র, এই যে 9টি যে নবতারা, এই নবতারাকে আমরা যে সজ্জিত করি সেটি আপনাদের শিক্ষা দেওয়া হয়নি। তো সেই অনুযায়ী বদ নক্ষত্র বা ধরুন আপনার আহ জন্ম সম্পদ ক্ষেম নক্ষত্র বা কোন নক্ষত্র কি ধরনের ফল দিয়ে থাকে, প্রত্যারী নক্ষত্রগুলো কি দিয়ে থাকে, প্রত্যারী নক্ষত্রে কিভাবে এগুলো পড়ে, এগুলোও কিন্তু জানতে হবে, এগুলো নোট করে নিন। তো এই ভাব বিচারের ক্ষেত্রে কিন্তু এই সকল দিকে নজর রাখতে হবে। সেই একই সঙ্গে যেহেতু আমরা দশা বিচার এখনো ক্লাস পার করিনি, তাহলে দশা বিচার যদি আমরা না করতে পারি, তাহলে জাতকটি জন্মগ্রহণ করেছে 2012 সালে, অর্থাৎ এখন তার বয়স হয়ে গেছে 14 বছর। তাহলে 14 বছর বয়স হয়ে গেলে এই 14 বছরে বর্তমান সময়ে গ্রহগণ কে কোথায় আছে সেটি আমরা এই গোচর প্ল্যানেট থেকে দেখে নিতে পারবো। তো সবসময় মনে রাখতে হবে যে গোচর বিচার হয় হচ্ছে চন্দ্র থেকে, আর মাদার অ্যাস্ট্রোলজি যেটা সেটা লগ্ন থেকে। কিন্তু মাদার অ্যাস্ট্রোলজিতেও বা নেটাল চার্টেও আমরা কিন্তু চন্দ্রকে সমান গুরুত্ব দেব, এটি কিন্তু মাথায় রাখবো। এমনকি সমান কি আরো বেশি গুরুত্ব দিতে পারলে আমি মনে করব যে হ্যাঁ আপনারা শিক্ষার দিকে, সুশিক্ষার দিকে আরো অগ্রসর হচ্ছে। যদি গুরুত্ব দিয়ে নতুন নতুন তথ্য দিতে পারেন, তাহলে এটি বলবো এটি একটি গবেষণামূলক শিক্ষা আপনাদের হচ্ছে। লগ্ন সাপেক্ষে গ্রন্থ পাবেন শ শ, শুধু নয় হাজারো গ্রন্থ পাওয়া যাবে, কিন্তু রাশি সাপেক্ষে গ্রন্থ পাওয়া যাবে না। তো সেই রাশি সাপেক্ষে যদি আপনারা কম বেশি বিচার করে দেন, তখন বুঝবো যে এটি আপনাদের নতুন গবেষণার দিকে আপনারা প্রবেশ করছেন। তাছাড়া হোরা অ্যাস্ট্রোলজিতে বা গোচর প্ল্যানেটের ও গ্রন্থাদি খুব কম পাওয়া যায়। তো সেই যেহেতু যে সাবজেক্টের গ্রন্থ কম পাওয়া যায়, সেই সাবজেক্টের যদি আপনারা কোনো গবেষণা বা রিসার্চ করেন, সেটি হবে আপনাদের জন্য সব থেকে বেশি মানে গুরুত্ব বহন করবে। যেমন আপনারা দেখেছেন যে যেহেতু আপনারা প্রাথমিক বা যাবতীয় সর্বোচ্চ শিক্ষা সমাপ্ত করে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে আসছেন, অনেকে আপনারা দেখেছেন যে আপনারা দেখা যাচ্ছে বইয়ে উত্তরপত্রে, প্রশ্নের উত্তরপত্রে যেভাবে লেখা আছে সেখান থেকে যদি একটু ভিন্ন প্রকারে কোনো লেখা থাকে, এক্সামিনার কিন্তু সেই লেখায় মার্ক বেশি দেন। তো এখানে মার্কের বিষয়টা আমরা নাই আনলাম, কিন্তু আপনাদের যে জাতকের ভাবগুলো বিচার করবেন, সেই জাতক বা জাতিকার বিশেষ করে সেই বিষয়গুলোকে যদি আপনি তুলে ধরতে পারেন, তবেই কিনা আপনাদের এই সার্থকতা আসবে। তো এক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য তো আমরা রয়েছি। তো আপনাদের আগে বিচার করতে হবে, যদি শুধু বসে থাকেন। আজকে আমি আশা মানে নীরজ স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, স্যার যে যে নাম এখানে উপস্থিত আছেন, তাদের নামগুলো একটু নোট করে নেবেন। ওনাদের শুধু একটি জন্ম তারিখ, মানে যে কোনো একটি জন্ম তারিখ দিয়ে, সময় দিয়ে তার তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। কারণ গ্রুপে যদি দেওয়া হয়, আবার গ্রুপেও দেওয়া যায় যে গ্রুপে নাম লেখে অমুকের জন্য এত জন্ম তারিখ, এই জন্ম তারিখের, তাই আবার নাম লিখতে হচ্ছে। আর হচ্ছে তাকে তাকে পাঠিয়ে দিলে তাহলে আর ওই নামটা লিখতে হচ্ছে না। ঠিক আছে আর স্যার। নচেত গ্রুপে দিলে কে কোনটি বিচার করবে সেটির একটা প্রশ্ন থেকে যায় যে ওখান থেকে আমি কোনটি নেব। একজনে দেখা গেল দু তিনটি জন্ম, একটা জন্ম তারিখ দু তিন জনের নিলেন, আর একটি কেউ নিলেন না, এরকম হয়ে যেতে পারে। না তা স্যার, আমি স্যার যদি পার্সোনালি দিয়ে সম্ভব দেবো। হয় তাহলে যারা হবে স্যার, যোগদান করেছেন দিয়ে দেবো তাদের স্যার। শুধু নামগুলো একটু নোট করে রাখবেন। তো এইবার আপনাদের ভিতর থেকে কিন্তু আগে বলার চেষ্টা করতে হবে যে আমাদের লগ্নটি পেয়েছি মিথুন, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন জেকে দেব স্যার, নীরজ স্যার রয়েছেন, আমি তো রয়েছি, আমি থাকবো, সর্বক্ষণই আছি। তো মিথুন লগ্ন আমাদের জাতকটি পেলাম 10 জুন 2012। প্রথম আমরা নিউমারোলজিতে যখন আসব তখন কিন্তু যেহেতু তিনটি ভাব বিচার করব, তিনটি ভাব মানে কিন্তু জীবনীর তিনটি ভাব, মানে লগ্ন ভাব, লগ্ন থেকে কি কি বিচার করা হয়,
ধনভাব, ধনভাব থেকে কি কি বিচার করা হয়, তৃতীয় ভাব, তৃতীয় ভাব থেকে কি কি বিচার করা হয়, এটি আমরা দেখব। তাহলে এটি কিন্তু তার লাইফের 3টি ভাব বিচার। এখানে কিন্তু 12টি ভাবের বিচার হবে। পরের ক্লাসে 4, 5, 6 হবে, তারপরে ক্লাসে 7, 8, 9 হবে, তারপরে ক্লাসে 10, 11, 12 হবে। তো যে আমাদের যেতে হবে যে এটাই কিন্তু এই জাতকের 3টি ভাবের সম্পূর্ণ বিচার, এটি মনে করতে হবে। তাহলে সম্পূর্ণ বিচার যদি মনে করি, আমরা যদি যাই, তাহলে 10 তারিখে জন্মগ্রহণ করেছে, আমরা যেভাবে আহ, রবির তারিখের বা রবির সংখ্যার যে ক্লাসটি নিয়েছিলাম, সেটির দিকে যদি একটু মনটাকে একটু ওখানে নিয়ে যান, বের করে দেখা লাগবে না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিশেষ করে যে নাম্বারটি আমাদের নিউমারোলজিতে জন্ম তারিখ সংখ্যা, যেটি ড্রাইভার সংখ্যা, সেই ড্রাইভার সংখ্যাটা 1। তো তার সঙ্গে যুক্ত হচ্ছে 6, 6 মাস, আর সাল হচ্ছে 2 আর 1 3 2 5, অর্থাৎ বুধ। তাহলে রবির সঙ্গে বুধ আর শুক্র যুক্ত হচ্ছে, বুধ আর শুক্র হচ্ছে না, শুক্র আর বুধ যুক্ত হচ্ছে। আমরা বুধাদিত্য যোগকে বলি, রবি আর বুধ যুক্ত হলে বুধাদিত্য যোগ বলি। এইবার শুক্র যুক্ত হচ্ছে কিনা বুধের সঙ্গে, তাহলে শুক্র বুধের সঙ্গে সম্পর্ক কি তার অনুযায়ী কিন্তু ফলাদেশ হবে, রবির সঙ্গে শুক্রের সম্পর্ক কি সেই অনুযায়ী কিন্তু ফলাদেশ হবে। তাহলে রবি আগে রয়েছে, লাস্টে বুধ রয়েছে। যদি একটু দাগ দিয়ে দেখায় দিই, তাহলে এখানে রয়েছে রবি আর এপাশে রয়েছে বুধ, মাঝখানে শুক্র। তাহলে এই রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করলো, কিন্তু আগে আদিত্য পরে বুধ, বুধাদিত্য হয়নি, আদিত্য বুধ যোগ হয়েছে। তারপরে দেখুন মাঝখানে শুক্র রয়েছে, তাহলে শুক্রের শত্রুকে আমরা জানি রবি আর চন্দ্র। তাহলে এখানে রবি কিনা সেই শুক্রের শত্রু, সেই শত্রুকে বামে রেখেছে। তাহলে শত্রু বামে পড়া ভালো না শত্রু ডাইনে পড়া ভালো, এটি ডাইনে বামে অবশ্যই এগুলো আপনাদের শেখানো হয়নি, তথাপিও নোটটা করে রাখুন যে পরবর্তীতে এটা জেনে নেবেন যে শুক্রের আমার বামে রবি পড়েছে, এটা বামে পড়া ভালো না মন্দ। যেহেতু শুক্রের শত্রু তো রবি, তো শত্রুকে সবসময়ের জন্য কোন পাশে রাখাটা ভালো, সামনে রাখা ভালো, পিছনে রাখা ভালো, না বামে রাখা ভালো, না ডাইনে রাখা ভালো, এটি কিন্তু একটি বিচারের পদ্ধতি রয়েছে। তাছাড়া শুক্রের ডাইনে বুধ রয়েছে, তাহলে বুধের শত্রু আমরা বলি চন্দ্র, আর চন্দ্রের কোনো শত্রু নেই, এটা কিন্তু আমরা বলি। তাহলে বুধের কোনো শত্রু কিন্তু নেই, তাহলে আমরা কিন্তু বলি যে বুধ শুক্র কোনো প্ল্যানেটে যদি একগৃহে থাকে সেটি শুভ ফল দেয় না, এটি আমরা বারবার করে বলেছি। তাহলে সেই বুধ আর শুক্র কিন্তু আমাদের এখানে যুক্ত হয়েছে। ফলাদেশ আমাদের কি হয়েছে, রবি 1, শুক্র 6 আর বুধ 5, তাহলে 5 4 5 11 আর 1 12, সব মিলে হলো 3, যিনি হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার। 12 সমান হচ্ছে 3। তাহলে এখানে রবি আর চন্দ্র যুক্ত হলো, তাহলে রবি আর চন্দ্রকে জন্ম দিতে আমাদের কে কে জন্ম দিল, দিল রবি শুক্র বুধ মিলে, আবার রবি এবং চন্দ্রকে জন্ম দিল। সেখান থেকে এসে একক সংখ্যায় রূপান্তর হয়ে আমাদের সংখ্যাটি এলো 3, বৃহস্পতি। এই দিকটাও কিন্তু এখানে নজর দিতে হবে যে আমাদের সাল সংখ্যা হচ্ছে বুধ, সেই বুধ কিন্তু লগ্নে বসে আছে। 6 নাম্বার নক্ষত্র হচ্ছে আদ্রা, আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, যে রাহু আপনার ষষ্ঠ ভাবে, আমরা ষষ্ঠ ভাব বিচার করব না, কিন্তু ষষ্ঠ ভাব আজকে বিচার করব না, কিন্তু আলটিমেটলি দেখা লাগবে। তো ষষ্ঠ ভাবে যে রাহু বসে আছে সে কিন্তু ধনভাবে দৃষ্টি দিয়েছে, তো আমরা দ্বিতীয় ভাব বিচার করব। তাহলে আমাদের রাহু কিন্তু দেখতে হচ্ছে। তাছাড়া কি হচ্ছে, আমাদের এই যে ধনভাবে আর কোনো গ্রহের কোনো কানেকশন তৈরি হয়নি। তাছাড়া আমরা যখন তৃতীয় ভাব বিচার করব তখন তৃতীয় ভাবে মঙ্গল, তাহলে এখানে মঙ্গলের কোনো কিছু নেই। তাছাড়া মঙ্গল তৃতীয় ভাবে বসে আছে, সে রাহুর উপর তার চতুর্থ দৃষ্টি দিয়েছে, সে চন্দ্রের উপর তার সপ্তম দৃষ্টি দিয়েছে, তাহলে তৃতীয় ভাব বিচার করবো, চন্দ্রও তো দৃষ্টি দিয়েছে মঙ্গলের উপর। তাহলে সিংহে মঙ্গল 11 নম্বর নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, তার উপর চন্দ্র দৃষ্ট হয়েছে। বিপরীতে এদিকে কি হয়েছে, মঙ্গল যেমন রাহুর পরে দৃষ্টি দিয়েছে, শনিও, আমরা চতুর্থ ভাবে যাব না, কিন্তু শনিও কিন্তু রাহুর পরে দৃষ্টি দিয়েছে, তৃতীয় দৃষ্টি। কিন্তু এই শনির দশম দৃষ্টিটা কিন্তু লগ্নের উপর পড়েছে, তার মানে লগ্ন ভাব বিচার করব, তাহলে আমাদের শনিকেও কিন্তু এই একই জায়গায় আনতে হচ্ছে। তাহলে আমাদের এই লক্ষ্য রাখতে হবে
যে আমাদের 1 2 3 ভাবের জন্য আমাদের কি কি কালেক্ট করব সেইগুলো এই পাশে আমরা একটু লিখে ফেলি, যে আমরা কোন কোন দিকে নজর দেব। প্রত্যেকের খাতায় যদি ওইভাবে একটু লিখে নেন তাহলে খুবই সুন্দর হয়ে যাবে। যে ধরুন লগ্ন, প্রথম আমরা লিখবো, প্রথম ভাবে বিচার করব লগ্ন। তাহলে লগ্ন 5 নাম্বার নক্ষত্র মৃগশিরায় মানে মঙ্গল। তাহলে আমরা এখানে যদি একটু নোট করে নিই যে ল দিয়ে লিখবো মঙ্গল, আমরা নজর দিব, দিলাম অবলিক। এবার বুধ আছে 6 নাম্বার নক্ষত্রে লগ্নে বসে, তাহলে বুধ আদ্রা রাহু নক্ষত্রে, তাহলে বুধ আছে দিয়ে লিখলাম রাহু। তারপরে হচ্ছে আমাদের ধনভাবে রাহুর দৃষ্টি আছে, ধনভাবে আর কোনো গ্রহের দৃষ্টি নেই। তাহলে ধনভাবে রাহুর দৃষ্টি আছে মানে 2 নাম্বার ভাব যখন বিচার করব, এটা গেল লগ্ন। 2 নাম্বার ভাব যখন বিচার করব বা ধনভাব লিখি, এই ধনভাব, তখন কিন্তু এখানে রাহুর দৃষ্টি আছে। তো রাহুর দৃষ্টি আছে এখানে, লগ্নে কিন্তু শনির দৃষ্টি আছে, সেটিকে লিখতে হবে যে লগ্নে আবার শনির দৃষ্টি আছে, এটা কিন্তু আমাদের নোট করে নিতে হবে। তাহলে লগ্নে আমাদের বুধ পেলাম, ওদিকে শনির দৃষ্টি পেলাম, শনির দশম দৃষ্টি পেলাম। তাহলে 2 নাম্বার ঘরে আমাদের কি আছে, ধনভাবে রাহুর দৃষ্টি আছে। আর কিছু কিন্তু আমাদের 2 নাম্বার ঘরে নেই। কিন্তু 2 নাম্বার ঘরে যে 3টি নক্ষত্র আছে সেটি কিন্তু আমরা জানি, যে পুনর্বসু আছে, পূষা আছে, অশ্লেষা আছে। তাহলে এর মধ্যে কোনটি হবে, এটি কেন আপনাদের শিখতে হবে? বিষয়টি হচ্ছে, ধরেন কোন জাতক বা জাতিকা জন্ম তারিখ দিয়ে, যেমন আপনাকে হয়তো বললো যে এটি আমার অথেন্টিক জন্ম তারিখ, এখানে আর কোনো ভুল নেই। কিন্তু আপনি দেখছেন যে চন্দ্র কিনা এই লগ্নের কুম্ভ রাশি, মানে কুম্ভ রাশি কুম্ভে অবস্থান করছে, কুম্ভে আপনাকে যে সময়টি দেওয়া হলো তখন 24 নাম্বার নক্ষত্রে বসে আছে, শতবিশা রাহুর নক্ষত্রে। কিন্তু এই রাহুর নক্ষত্রে চন্দ্র থাকা মানে তার জীবনে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এগুলো বেশি থাকবেই, এটা ঠেকানোর কোনো সুযোগ নেই। কারণ চন্দ্র রাহুর নক্ষত্রে আছে, এমনকি তার লোভ লালসা বেশি থাকবে। আমি চাই, আমি চাই, আমি কর্ম চাই, আমি ব্যবসা চাই, আমি অর্থ চাই, সকল দুনিয়া ধরে আমার চাই, এমন চাওয়া পাওয়ার প্রত্যাশা কিন্তু তার মধ্যে থাকবে। তাহলে ওই ব্যক্তির জন্ম নক্ষত্র যদি 23 নাম্বার অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র হতো, তাহলে চন্দ্র জীবযোগ তৈরি করে ধার্মিক করত। তাহলে লোকটি ধার্মিক না চন্ডাল, এটি থেকে বোঝা যাবে সে জন্ম সময়টি সঠিক দিয়েছে কিনা। সময় অনুযায়ী তার নক্ষত্র পরিবর্তন হবে, এটা আমরা জানি। চন্দ্র 2.25 দিন এক গৃহে অবস্থান করে, তখনই অনুমান করতে হবে এই জাতক যদি ধনিষ্ঠা নক্ষত্রে হয় তাহলে তার একটু রাগ জেদ ক্রোধ থাকবে। যদি কিনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে হয় তখন তার একটু ধার্মিকতা থাকবে। তাহলে জাতকটি লোভী, জাতকটি রাগী, আর জাতকটি ধার্মিক, এই 3টি জিনিস যদি আমরা তার ভিতর থেকে প্রশ্ন করে বের করি, তাহলে কি আমরা বুঝতে পারবো না যে সে যে জন্ম তারিখ বা সময় দিয়েছে এটিতে ভুল থাকলে থাকতে পারে? তখন কিন্তু আপনার একটু নড়ে চড়ে বসতে হবে। উনি যে আপনাকে পরীক্ষা করতে আসছে, নাকি আপনাকে প্রকৃত পক্ষে আপনার কাছে ভাগ্য জানতে আসছে, এটি কিন্তু এর মাধ্যমে বুঝতে হবে। এই 3টি প্রশ্ন করলেই বোঝা যাবে যে লোকটি রাগী কিনা। আপনি কি রাগী বেশি, না ধার্মিক বেশি, না আপনার লোভ লালসা বেশি? বুঝতে পেরেছেন? তো সেই অনুযায়ী আমরা দেখবো, যখন তৃতীয় ভাব দেখবো, তৃতীয় ভাবে মঙ্গল বসে রয়েছে, ওই অনুযায়ী লিখবো। তৃতীয় ভাব লিখে নিন আপনারা, তৃতীয় ভাবে মঙ্গল রয়েছে, সেখানে চন্দ্র দৃষ্টি দিয়েছে। এদিকে মঙ্গল আবার 11 নাম্বার নক্ষত্রে, পূর্ব ফল্গুনী নক্ষত্রে অর্থাৎ শুক্র যুক্ত হয়েছে। তাহলে শুক্র চন্দ্র মঙ্গল এইভাবে তৃতীয় ভাবে আমরা লিখবো শুক্র চন্দ্র মঙ্গল। এভাবে যদি আমরা লিখে নেই তাহলে আমরা বলার সময় আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে সহজ হলে এই যে ভাবগুলো বলবো, ভাবগুলোকে কিন্তু প্রভাব দেবে কিন্তু এই নিউমারোলজি একটি ব্যাপার। তাছাড়া হাতও কিন্তু একটা প্রভাব দেবে। পামিস্ট্রিটা আমরা বারবার করে বলেছি কঠিন, এমনকি অনেক কঠিন। তো সেটি আমরা বলেছি, তো সেটিও কিন্তু আপনাদের রপ্ত করতে হবে, আরো বেশি করে পড়াশোনা করতে হবে। পামিস্ট্রি যে কোনো বই, যে কোনো রাইটারের একটি গ্রন্থ পড়বেন,
ওই 5টি গ্রন্থ পড়তে হবে না। একটি গ্রন্থ পড়লে হাতের বিষয়ে যে ধারণা হবে তার পরবর্তীতে আপনারা সেই ধারণা অনুযায়ী রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন। যখন 5জন রাইটারে বই পড়বেন তখন দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মতে যে আপনার কিন্তু শিক্ষার গতিবিধি থেমে যাবে। তার সঙ্গে যদি আমরা ওখানে বিশেষ করে 1 2 3 নাম্বার ভাব বিচার করি, তাহলে এখানে রাশি থেকে 1 2 3 বিচার করতে হবে গোচর প্ল্যানেটে। তো রাশি আর লগ্ন কিন্তু এই প্ল্যানেট আর গোচর প্ল্যানেটে একই পড়েছে, তাহলে আপনাদের সহজ করে দেওয়া হয়ে গেছে। তাহলে সহজ করে কিন্তু আমরা ইচ্ছা করে দেইনি, এটা কিন্তু প্ল্যানেট আজকের সকাল 8টার সময়ের প্ল্যানেট, সেই প্ল্যানেট বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে মিথুন রাশি, তাহলে মিথুনের রাশিতে বৃহস্পতি বসে আছে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর চন্দ্রের ঘর, 3 নম্বর ঘর হচ্ছে রবির ঘর। তাহলে এই 3টি ঘরও কিন্তু একই সঙ্গে বিচার করে যেতে হবে। তাহলে বিচার করে গেলে আমাদের ফলাদেশ যা হবে সেটি হচ্ছে 1 2 3 নম্বর ভাবের বিচার। যদিও এই জায়গায় কঠিন জিনিসগুলো আপনারা বিচার করতে পারবেন না। কি পারবেন না? যে ধরেন ঘটনাগুলো আপনারা এখানে তুলে ধরতে পারবেন না। ঘটনা তুলে ধরতে গেলে কিন্তু আপনাদের ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এটি লাগবে। তো সেই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার ক্লাস হয়নি, কিন্তু ক্লাস ব্যতি রেখে দশা অন্তর্দশা ব্যতি রেখে দেখবেন যে বেশিরভাগ আপনাদের কাছে যারা ভাগ্যফল জানতে আসে তারা একটি সিক পত্র নিয়ে আসে, কোষ্ঠীপত্র বা ঠিকুজি পত্র এটি বলে। তো সেখানে কিন্তু দশা অন্তর্দশা দেওয়া থাকে না, ওটি দেখেই কিন্তু আপনাদের গণনা করতে হয়। তাহলে একটি প্ল্যানেট থেকে আমরা যা গণনা করতে হয় সেটি করতে পারবো না কেন? সেটি তো আমাদের পারতে হবে। এটিই তো মূল জ্যোতিষের মূল সূত্র, সেই অনুযায়ী করতে হবে। এর সঙ্গে যে অলংকারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কঠিন থেকে কঠিনতর বা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারের জন্য, যেটি আমরা বলি কোষ্ঠী বিচার, পূর্ণাঙ্গ কোষ্ঠী বিচার। সে এখানে তো আর পূর্ণাঙ্গ কোষ্ঠী বিচার আপনি করছেন না। যেহেতু পূর্ণাঙ্গ কোষ্ঠী বিচার করছেন না, সেহেতু আপনাদের বাকি অংশ করে নেবেন। যখন আমাদের এখানে দশার ক্লাস হবে এবং আমি আরো কয়েকটি ক্লাস যুক্ত করেছি আপনাদের জন্য, সেটি গত ক্লাসে বলেছিলাম যে নবতারা, ত্রিপব চক্র, পতাকি চক্র, ডিম্ব চক্র, স্বর্ণালী চক্র এগুলো সিলেবাসে যুক্ত করা হবে। তো এই কয়টি ক্লাস আপনাদের দিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমরা এখানে যে কোনো দিন রাত্রে ক্লাসের সময় বর্ধিত করে আমরা সুযোগ করে নিয়ে নেব, যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে। এগুলো খুব যে কঠিন জিনিস তা নয়। তাহলে আপনাদের ভিতর থেকে কেউ যদি বলেন, নাকি যে কে দেব স্যার আগে সহযোগিতা করে দেবেন, না আগে আপনারা বলে নেবেন, বলেন কোনটা করলে ভালো হয়? আপনাদের ভিতর থেকে যে ইচ্ছুক সে আগে একটু বললে মনে হয় ভালো হয়, তাহলে আমাদের ছাত্রদের জন্য সুবিধা হবে। ওনারা তখন আপনাদের এইগুলো ধরিয়ে দেবেন। বিশেষ করে এই জায়গায় কারেকশন করার দরকার, সেইভাবে আপনারা 3টি ভাগ পরবর্তীতে বিচার করে নিতে পারবেন। এমনকি ওই একই প্ল্যানেটে যখন আপনার ওই একই জন্ম তারিখে যখন আপনার পরের ক্লাস তো নিশ্চয়ই ছক পাল্টে যাবে। তো যখন ছক পাল্টে যাবে তখন ওই একই জন্ম তারিখে আপনারা তখন চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাব বিচার করতে পারবেন, সপ্তম অষ্টম নবম ভাবও বিচার করতে পারবেন, অর্থাৎ 12টি ভাব বিচার করে আপনারা একসঙ্গে দিয়ে দিতে পারবেন। তো আপনাদের ভিতর থেকে কেউ বলবেন কিনা, বা যে কে দেব স্যার একটু সহযোগিতা করে দেন যে আর কোন কোন দিকে নজর রাখলে ওনাদের জন্য এই বিষয়গুলো সুবিধা হবে। স্যার তারা হচ্ছে, আমি প্রত্যেক ক্লাসে বলি যে স্যার আপনি যখন ক্লাস নেন আপনি কি কথা বলেন এটা একটু খেয়াল করার জন্য। তো যেমন স্যার একটা কথা বলছেন যে এই ব্যক্তির মধ্যে লোভ লালসা বেশি থাকতে পারে। তো স্যার আপনি ওই লগ্নের যে মঙ্গল লিখছেন স্যার এর উপরে 6 11 লিখে দেন স্যার, 6 + 11 স্যার। হুম। লগ্নে মঙ্গলের জায়গায় লিখলাম 6 11, হ্যাঁ +11। হ্যাঁ, দেখুন লগ্নে যে মঙ্গলের ডিগ্রি, লগ্নের যে ডিগ্রিটা মঙ্গলের নক্ষত্রে আছে সেই মঙ্গল হচ্ছে ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি। এবার ইজিলি আপনারা বুঝতে পারছেন কিনা বা বলতে পারছেন কিনা যে এই ব্যক্তি লোভ লালসার অধিকারী হবে, তার প্রচন্ড মোহ থাকবে। বুঝতে পারছেন এই বিষয়টা আপনারা? কেউ একজন বলুন বুঝতে পারছেন কিনা, আর না বুঝলেও তো বলা যায়। হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার। এখানে স্যার মঙ্গলটা হচ্ছে স্যার ওই রাহু দৃষ্ট আছে স্যার, রাহুর পঞ্চম দৃষ্টি পাচ্ছে।
না, আবার মঙ্গলে পরে 11 মঙ্গল রাহুর রাহু পঞ্চম দৃষ্ট না দৃষ্টি থাকলে কি পড়েনি। লুবি বলা যাবে না? মঙ্গলে পরে মঙ্গল রাহু পড়েনি দৃষ্ট কিন্তু। না হলে কি লুবি বলা যাবে না? ষষ্ঠ একাদশপতি, ষষ্ঠ ভাবই তো লুবের কারক। হ্যাঁ স্যার। আর একাদশ হচ্ছে বৃদ্ধি, মানে অতিরিক্ত লোভ, এমপ্লিফাই করে দিল সেটাকে। তো আপনি যখন ওইভাবে কানেকশন করবেন তখন আপনার হচ্ছে ইজি হয়ে যাবে, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, মানে খাতায় লিখে যখন ওইভাবে করবেন আস্তে আস্তে দেখবেন এগুলো আর ওইভাবে লিখতে হচ্ছে না, এমনি বলতে পারছেন। আমি এই পদ্ধতিটা আপনাদের সামনে আনলাম আর কি। স্যার বলেছেন যে আহ, ব্যক্তি লোভী হতে পারে। কিভাবে স্যার বলছেন? স্যার তো এক নজর দেখে বলে দিচ্ছেন, তখন আপনারা হচ্ছে কিভাবে সেটা আহ, অনুধাবন করতে পারেন, জাস্ট একটা পদ্ধতি বলে দিলাম। তো এইভাবে তারপরে আরেকজন বলুন, যেমন বুধ রাহুর সংযোগ আছে, শনি এখানে দৃষ্টি যদি নিচ্ছে। স্যার আরেকটু যুক্ত করে দেন যে বৃহস্পতির একটি অংশ হচ্ছে তার জ্ঞান গরিমা সূক্ষ্মতা শুভ দিকগুলো, আর আরেকটি শুভ দিক হচ্ছে তার প্রতিষ্ঠা যশ সম্মান। হ্যাঁ স্যার। তাহলে এটি হচ্ছে শুভ। এইবার বৃহস্পতি যে কিনা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সে আবার বলছে বৃহস্পতির আরেকটি দিক রয়েছে, নেগেটিভ দিক, বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, এগুলো। তাহলে যে ব্যক্তি বাচাল, যে ব্যক্তি বধির, যে ব্যক্তি অপব্যয়ী, যে ব্যক্তি নিন্দুক, সেই ব্যক্তি লোভী হবে, নাকি যে ব্যক্তি আপনার ওই রাগী, জেদি, ক্রোধী, সে লোভী হবে, না যে ব্যক্তি ধার্মিক সে লোভী হবে? কোনটা হবে? তার যে নিন্দুক, যে মানে অপব্যয়কারী, সেই তো স্যার লোভী হবে স্যার। তাহলে এই বৃহস্পতির জন্মটা কিভাবে হয়েছে? রবি, শুক্র, বুধ দিয়ে। তাহলে আমরা বুধ আর শুক্র বলেছি, এ দুটি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ হওয়া সত্ত্বেও এই দুটির সংযোগ মানেই নেগেটিভ। হ্যাঁ স্যার। সেখানে রবি যুক্ত হয়েছে। হ্যাঁ স্যার। যুক্ত হয়ে তারপরে রবির, রবি কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ, সেই পাপ গ্রহের যুক্ত হয়ে বৃহস্পতিকে জন্ম দিয়েছে। তাহলে ওখানে দেখলেও কিন্তু পেয়ে যাওয়া যাবে। তো এভাবে আপনার নক্ষত্র দেখবেন। হ্যাঁ, দেখে দেব স্যার, বলেন। স্যার সামনে চার্টেও স্যার এই বৃহস্পতি স্যার, চার্টে বৃহস্পতির অবস্থান তো স্যার দ্বাদশ ভাবে আছে মনে বৃহস্পতি হচ্ছে স্যার। হচ্ছে বৃষে 3 নম্বর হ্যাঁ, কৃত্তিকা হ্যাঁ, নক্ষত্রে। দ্বাদশ এখানে তো ভাবে স্যার ন্যাস্টক। বৃহস্পতি রাহু রাহু যুক্ত, তুঙ্গস্থ রাহু, আপনার হচ্ছে স্যার নিচস্থ কেতু যুক্ত, রবি শুক্র যুক্ত, অর্থাৎ শুক্রের ঘরে বসে আছে, শুক্র এবং বৃহস্পতি চন্দ্রাল যোগ সৃষ্টি করে স্যার। তো আমরা তো এখানেও এটারই নিউমারোলজিতে যেটা দেখছি স্যার, এটারই প্রতিফলন দেখছি। এখানে বৃহস্পতি বাচাল হবে, অপব্যয়কারী হবে, নিন্দুক হবে, আহ, এই ধরনের যে কার্যকলাপ তার মধ্যে থাকবে স্যার। আর ফলাদেশ না দিয়ে আগে একটু আরো একটু বুঝায় দেন ওনাদের। যেমন 2 নম্বর ভাব যখন বিচার করছেন, তখন আপনাকে চন্দ্রের দিকে, 2 নম্বরে অধিপতি চন্দ্র, তখন চন্দ্র নবম ভাবে চলে যেতে হচ্ছে। তাহলে 2 নম্বরের অধিপতি নবম ভাবে গেছে, নবম ভাবে যখন যাচ্ছে তখন নবম ভাবে তার নক্ষত্রকে আপনি দেখছেন। এবার নবম ভাবে মঙ্গল দৃষ্টি দিয়েছে, তার মানে তখন আপনি কিন্তু মঙ্গলের দিকেও আপনাকে তাকাতে হচ্ছে। এই তাকানোর পরে এই নবম ভাবে আর কোনো গ্রহের দৃষ্টি বা অবস্থান নেই। কিন্তু এ যে মঙ্গল দৃষ্ট হয়ে, চন্দ্র তো পাওয়ার পাওয়ার কথা, মানে চন্দ্র মঙ্গল দৃষ্ট হওয়ার কারণে চন্দ্রের শক্তি বর্ধিত হওয়ার কথা। কিন্তু চন্দ্রের শক্তি বর্ধিত হয়েছে কি হয়নি? যদি না হয়ে থাকে কেন হয়নি? আর যদি বর্ধিত হয় তাহলে কেন হয়েছে? এটি কিন্তু আপনাদের বলতে হবে বা লিখতে হবে ওর ভিতর, যে এটাকে আপনাদের স্যার, টিকা আকারে এগুলো লিখতে হয়, টিকা আকারে। যে এই লগ্নের দ্বিতীয় ধনপতি চন্দ্র নবমে অবস্থান করছে এবং মঙ্গল দৃষ্ট হয়েছে। তো চন্দ্রের উপর মঙ্গল দৃষ্টি পড়ার কারণে চন্দ্র পাওয়ার পাওয়ার কথা, তার মানে তার মনের জোর বা তার বিশেষ করে চন্দ্রের যে গুণগুলো রয়েছে সেগুলো তার বর্ধিত হওয়ার কথা। কিন্তু চন্দ্র কিনা রাহুর নক্ষত্রে থাকার জন্য সেই বর্ধিত অংশকে ক্ষয়িষ্ণু করেছে। তাহলে প্লাস মাইনাসে কি হলো? ফলাদেশ এইরকম হলো। এটা হচ্ছে গবেষণা। স্যার এখানে একটু একটু স্যার, যদি স্যার আমি তাদেরকে একটু হেল্প করি আর হ্যাঁ। কি স্যার। আহ, দন, স্যার একটু যদি বোর্ডে লেখেন স্যার, দন যোগ ভাগ্য স্যার। হুম। দ্বিতীয়, হ্যাঁ স্যার, দন যোগ ভাগ্য। 2 যোগ 9 যোগ রাহু মানে এই। হ্যাঁ স্যার, আবার মঙ্গলের দৃষ্টি আছে।
তো এখন ধন যোগ ভাগ্য মানে ধনভাগ্য। তো ধনভাগ্য যখন আমরা বিচার করতে যাব, কারণ ধনপতি গেছে ভাগ্যের জায়গায়, আর ধন যোগ ভাগ্য আমরা ধনভাগ্য বিচার করব। এখন সেটা পজিটিভ না নাকি নেগেটিভ? তো চন্দ্র প্রথমত হচ্ছে মিত্র ক্ষেত্রে নাই, সে হচ্ছে তার শত্রু ক্ষেত্রে আছে। এটা হলো প্রথম নেগেটিভ। দ্বিতীয় নেগেটিভ হচ্ছে রাহুর নক্ষত্রে আছে, যে রাহু তাকে খেয়ে ফেলে। তৃতীয় নেগেটিভ মানে দ্বিতীয় নেগেটিভ। আর তৃতীয় নেগেটিভ হচ্ছে মঙ্গল যোগ দৃষ্টি। তো মঙ্গল দৃষ্টি হওয়ার কারণে কিন্তু চন্দ্র আর মঙ্গলে যদি মিত্রতা আছে, কিছুটা এনার্জি পাইছে, কিন্তু ওই এনার্জিতে আরো বেশি খারাপ হয়েছে। কারণ এনার্জি পাই আর রাহুর সাথে একটু গাঁটতারেমি করার কারণে আরো বেশি ঝামেলা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধনভাগ্য, যেহেতু আপনার হচ্ছে ধনযোগ ভাগ্য সংযোগ হইয়া এই যে আপনার চন্দ্রের শক্তিহীনতা, এতে করে তার ধনভাগ্যটা খুব একটা ভালো হবে না। আমি জয়ন্ত স্যার লাগে একটু ক্লাস করতে চাই। জয়ন্ত স্যার, হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ, এখানে এই যে মঙ্গলের আরো চন্দ্র, একটু কারণে পাবে না স্যার, সেটাও একটু বলুন। যে মঙ্গল শুক্রের নক্ষত্রে আছে মানে মঙ্গল শুক্রকে সঙ্গে নিয়ে দৃষ্টি দিয়েছে, আচ্ছা তাহলে শুক্রের শত্রু তো চন্দ্র। তখন সে চন্দ্রকে কিন্তু সে অলরেডি তার পাওয়ারকে ডমিনেট করেছে। যখন করেছে তখন এই মঙ্গল, একক মঙ্গল কিন্তু তখন আর নেই, মঙ্গলের সঙ্গে শুক্র যুক্ত হয়ে যে দৃষ্টি দিয়েছে। তাইলে এইখানে স্যার এটা কি বলা যাচ্ছে স্যার যে হুম। মঙ্গল দৃষ্ট হয়ে তার জাতকের লোভ লালসা বা জাতিকার লোভ লালসা সাংঘাতিক রকম বাড়াইয়া দিচ্ছে, কিন্তু শুক্রযুক্ত মঙ্গলের কারণে তার এগুলো আবার চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে না, শুক্রযুক্ত মঙ্গলে থাকার কারণে তার লোভটা কোন দিকে হয়েছে, একটা নির্দিষ্ট দিকে এটি টার্ন হচ্ছে হয়েছে টিকা। স্যার। এটি হচ্ছে টিকা। তার লোভটা রিপুজনিত কারণের লোভটার দিকে নিয়ে গেছে, কারণ মঙ্গল শুক্রের নক্ষত্রে থাকার কারণে। ওইখানে শুক্রের নক্ষত্রে না থেকে যদি কেতুর নক্ষত্রে থাকতো মঙ্গলটি, তাহলে তার বিশেষ করে চন্দ্রকে দৃষ্টি দিয়ে সেটি তার দৈবের দিকে নিত, বা দুর্ঘটনা ঘটাতো, বা কোনো ভাই ভাই মারামারি লাঠালাঠি করাতো, পারিবারিক ভাবে পৃথক হয়ে যেত অল্প বয়স থেকে। আবার যদি সে রবির নক্ষত্রে থাকতো, তাহলে রবির নক্ষত্রে থাকলে চন্দ্রকে দৃষ্টি দিত, তখন ওখানে চন্দ্র কিনা রাহুর নক্ষত্রে বসে আছে, তখন কিন্তু তার দৃষ্টি ফেরত আসতো। তখন তার নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব থমকে যেত, তার প্রতিষ্ঠা, যশ, সম্মান থমকে যেত, তার কেরিয়ার, বিজনেস থমকে যেত। এভাবে হচ্ছে টিকা লিখতে হবে। সে শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, দাস দাসীর সহযোগিতা না পেয়ে বরং তাদের দ্বারা ধন সম্পদ লুণ্ঠন হতো। এভাবে কিন্তু টিকাগুলোকে সাজাতে হয়। স্যার আমি একটু ইয়ে করি, নীরজ স্যারকে হ্যাঁ, বলছি। করেন। এই মঙ্গল, এই যে পূর্বাষাঢ় নক্ষত্রকে দৃষ্টি দিছে, নক্ষত্র মানে হচ্ছে যেই গ্রহটা আসছে সেই গ্রহটার বাপকে কানেক্ট করবেন। তো পঞ্চম ভাব আর হচ্ছে দ্বাদশ ভাব। তো পঞ্চম থেকেই তো আপনার হচ্ছে প্রেম। তো ষষ্ঠপতি মঙ্গলের সাথে প্রেমের যে কানেকশন, সেই প্রেম হচ্ছে কামজ প্রেম হয়ে গেল। তো এটার আর শুভ থাকছে না। আর আবার যেই শুক্রকে নিয়ে আমরা আলোচনাটা করছি, সেই শুক্র রাহু যুক্ত হয়ে আছে দ্বাদশে ব্যয়ভাবে। ঠিক আছে, রাহুযুক্ত শুক্র মানে কেতুযুক্ত শুক্র হয়ে আছে। তো কেতুযুক্ত শুক্র হয়ে আপনার হচ্ছে রাহুর দৃষ্টি আছে। তো নেগেটিভিটির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। সেটাই বলছি, সে যেটা আর্ন করবে লোভ লালসা করে, সেটি তো একসময় ব্যস্ত হয়ে যাচ্ছে। কামনা বাসনা তার যেটাই থাকুক, সেই কামনা বাসনা একসময় তো মানে তাকে অধপদে পর্যবসিত করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেগেটিভিটি নেগেটিভিটি তো ওইভাবেই আসতেছে। এবার তৃতীয় ভাবটা আপনাদের মধ্যে থেকে কেউ একজন আহ, বলুন, সাহস করে বলুন। বলুন, রেসপন্স করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। আমরা তো গুরুজি আছেন, আমরা আছি, চেষ্টা করুন। এবার এখানে জাতকের সর্বপ্রথম হচ্ছে তার লগ্নে বুধ, কিন্তু লগ্নে বুধ থাকাকে আমরা পজিটিভলি নেই। কিন্তু এখানে এই বুধ রাহুর নক্ষত্রে, এই জাতক বহুভাবে রাহু দ্বারা বেশি প্রভাবিত। যেমন তার এই লগ্নে বুধ, সে রাহু। তারপর আবার মঙ্গল, যে চন্দ্র দৃশ্য মানে চন্দ্র এবং মঙ্গলের যে সংযোগ, এখানে চন্দ্র রাহুর নক্ষত্রে, সেখানে সে তার মন মানসিকতা রাহু দ্বারা প্রভাবিত। সেখানে আহ চন্দ্র এবং মঙ্গল সংযোগও শক্তিশালী কোনো অবস্থান দিচ্ছে না। আবার দ্বিতীয় ভাবপতি
চন্দ্র যেহেতু রাহু সংযোগে আছে, এই জাতকের মধ্যে কিন্তু সবসময় লোভ লালসা থাকবে। সে অধিক সম্পদ কামানোর চেষ্টা করবে। ক্ষেত্র বিশেষে এটা ঠিক আছে, বাট এটা মানে অর্থই অনর্থের মূল ক্ষেত্র বিশেষে হয়। তো এই জাতকের জন্য অর্থই অনর্থের মূলের মতো। আবার আহ মঙ্গল হচ্ছে এখানে আম, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে, চন্দ্র মঙ্গল দৃষ্ট অবস্থায়। তো জাতকের লগ্ন অবস্থায় মানে লগ্ন ভাবকে যদি আমরা বিচার করি, তাহলে এই জাতকের কিন্তু রবি, মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে তার জন্য পাপগ্রহ গ্রহ। আর এই জাতকের তৃতীয় ভাবে বসে আছে মঙ্গল। আর এই তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে রবি, যে কিনা আবার দ্বাদশ ভাবে বসে আছে। এখন এই রবি শুক্রের সাথে কেতুর সাথে বসা, শুক্র যদিও এই জাতকের শুভ গ্রহ, যদি এখন দ্বাদশ ভাবে চলে যাচ্ছে, শুক্র যদিও শুভ গ্রহ এই জাতকের জন্য, কিন্তু এই শুক্র কেতু যুক্ত। তো কেতু যুক্ত হওয়ার কারণে এই শুক্র তাকে সুপ্রভাব দিচ্ছে না। আর বৃহস্পতির বিচার না করলে হবে। তো দেখা যাচ্ছে এই ব্যক্তি আহ বিভিন্ন সুদীপ্ত রকমের বাবু, আমি লাক্সারি আপনাকে একটু আইটেমে হেল্প খরচ করছি। করার চেষ্টা করবে, সুদীপ্ত প্রভাবিত বাবু, হবে। আমি আপনাকে একটু হেল্প করছি। জি স্যার। আপনার খাতা কলম আছে তো কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি তৃতীয় ভাব বিচার করতে গিয়ে প্রথমে লিখুন তৃতীয় ভাব তৃতীয় পতি দ্বাদশে গেল, 3+12, ঠিক আছে? তা হ্যাঁ তৃতীয় পতি কি? তৃতীয় ভাব মানে কি? আপনার ইচ্ছা। জি স্যার। তো দ্বাদশে গেল, দ্বাদশ মানে কি? ব্যয়। তো 3+12 ইচ্ছার ব্যয় হয়ে গেছে, তাই তো? রাইট স্যার। আপনার ইচ্ছা প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে অনেক দূরে চলে গেছে। মানে প্রত্যেকের ইচ্ছাই তো কম বেশি প্রতিফলিত হয়, ইচ্ছা পূরণ হয়। তা আপনার এই ব্যক্তির হচ্ছে ইচ্ছা পূরণটা কোথায় চলে গেছে? দূরে চলে গেছে। দ্বাদশ ভাব হচ্ছে দূরত্ব বোঝায়। রাইট তৃতীয় স্যার। ভাব হচ্ছে আমাদের ছোট ভাই বোনের ভাব, ছোট ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবে কিনা জাতক। তো সেটা ব্যয়ভাবে চলে গেছে, সেটা দূরে চলে গেছে। মানে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অনেক দূরে। ছোট ভাই বোনের কাছে সে সহযোগিতা পাবে, বা তার হচ্ছে ইচ্ছা পূরণ হবে, বা তার হচ্ছে আপনার যে কোনো ডিজায়ার পূর্ণ হবে, এটা অনেক দূরে, অনেক বিলম্বে এই ব্যাপারগুলো আসছে। এখন রাইট। বিলম্বে পাবে কিনা, আপনি যখন কাউকে প্রেডিকশন করবেন, মনে করলেন আপনি যখন কথা বলবেন তখন মনে করবেন যে আপনি কাউকে প্রেডিকশন করছেন, তখন প্রশ্নকর্তা যিনি আপনার কাছে আসছেন তিনি প্রশ্ন করবেন যে আচ্ছা, আপনি তো বলছেন আমার এটা যে ইচ্ছা পূর্ণ হবে না, বা বিলম্বে ইচ্ছা পূর্ণ হবে, তো সেক্ষেত্রে বিলম্বেও হবে কিনা, এই প্রশ্নের উত্তর দেন। তখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি দেখুন রবি শুভ অবস্থানে আছে কিনা এই দ্বাদশে গিয়ে, বা যে যে গ্রহযুক্ত হয়েছে সেটা শুভ কিনা, তৃতীয়ভাবে যে গ্রহটি আছে সেটা লগ্নের শুভ কিনা, যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র ওই গ্রহটাকে সাপোর্ট দিচ্ছে কিনা, এই ভাবাদি দেখে তখন সিদ্ধান্তে পৌঁছেন যে সে বিলম্বেও সে তার ইচ্ছা পূর্ণ হবে কি হবে না। প্রথমে আছে ভাবের কানেকশনটা করে নেবেন, তাহলে মানে আপনি সিদ্ধান্তে বুঝতে পারবেন যে আপনার প্রশ্নটা কি আর উত্তর কি খুঁজে বের করতে হবে। যেমন এখানে লগ্ন যদি ভাবে আপনি দেখা বুধ হয়, দেখতেছেন। হ্যাঁ স্যার। আমি একটু ফাঁকে আরো একটু ধরায় দেওয়ার চেষ্টা করি। এখানে যদি দেখা হয় যে আমার এই লগ্নে একমাত্র শুভ কারক গ্রহ হচ্ছে শুক্র, আর কেউ শুভ নেই, তাহলে শুক্র নিজ গৃহে রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। তাহলে চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্রে শুক্র অবস্থান করছে। তাহলে এই শুক্র সুখের কারক, কিন্তু সে ব্যয়ের ঘরে। তাহলে সুখকে কি উল্টে দেবে না সুখকে বর্ধিত করবে, এটা প্রথম দেখতে হবে। যে একমাত্র শুভকারক গ্রহ, তাহলে সে পঞ্চম এবং দ্বাদশপতি। যদি সুখকে সে বর্ধিত করে, তাহলে বিদ্যাভাবকেও কিন্তু সে বর্ধিত করবে। তাহলে বিদ্যাভাবকে বর্ধিত তার করতেই হবে, কারণ সে শুভ ভাব। তাহলে বিদ্যায় যদি ভাবকে বর্ধিত করে, তাহলে বিদ্যা তার কোন দিকে হবে, কোন বিদ্যায় তাকে সেই যে শুভত্ব দেবে। আর যদি শুভত্ব কমে, তাহলে কিন্তু তার বিদ্যা শিক্ষায়ও কিন্তু শুভত্ব কমবে। তাহলে কমলে তাকে কিভাবে বিদ্যায় আকৃষ্ট করা যাবে, এটি কিন্তু একটু দেখতে হবে একই সঙ্গে।
আর এই লগ্নের সব থেকে পাপ হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। তাহলে মঙ্গল তৃতীয় ভাবে বসে আছে, সে মঙ্গল ব্যক্তিটা শুক্রের নক্ষত্রে আছে, ওই সেই শুক্র পাপ নক্ষত্রে। তাহলে তৃতীয় ভাবে থেকে আমরা যেগুলো বিচার করি, সেই জায়গায় সে কি মঙ্গলকে জাগ্রত করতে পারবে আদৌ, না পারবে না, এটি আমাদের একটু দেখতে হবে। দেখার পরে যখন দেখবো, দেখার পরে আমরা চলে যাব বৃহস্পতির ক্ষেত্রে পাপ গ্রহ। তাহলে বৃহস্পতি এই লগ্নের সপ্তম দশমপতি। তাহলে সে সপ্তম দশমপতি পাপ মানে যেখান থেকে দাম্পত্য জীবন বিচার করব, যেখান থেকে কর্ম বিচার করব, সেই কিনা ব্যস্ত হয়েছে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে। আর সেই রবিকে সঙ্গে নিয়ে পাপ হয়েছে, দুটি গ্রহই পাপ, আর সেই রবিকে সঙ্গে নিয়ে আছে। আর রবি মৃগশিরা নক্ষত্রে মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে। তাহলে রবির জন্য মঙ্গল শত্রু নয়, আবার মঙ্গলের জন্য রবি শত্রু নয়। আবার বৃহস্পতির জন্য যদি বলি, তাহলে শুক্র কিন্তু শত্রু, বুধও শত্রু, কিন্তু মঙ্গল শত্রু নয়। কেতুকে সেখানে আমরা পরে ধরি, তাহলে জড়াবে কম। তাহলে যদি সেটি আমরা বিচার করি তাহলে সপ্তম দশম ভাব বৃহস্পতি, সে কৃত্তিকা নক্ষত্রে, রবি নক্ষত্রে থেকে সে যে পাওয়ারটুক পেয়েছে, সেই পাওয়ারটুক পরবর্তীতে রবি কিনা মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে থেকে সেও পাওয়ার পেয়েছে। তাহলে দুটি পাপ গ্রহ ব্যয়ভাবে পাওয়ার পেয়েছে। তাহলে সে কি হয়েছে, প্রথম সেটি আমাদের দেখে আসতে হবে না? কত স্যার, এই যে শুক্র যেহেতু দ্বাদশ অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, এবং শুক্র তার জন্য শুভ গ্রহ, যদি এককভাবে অবস্থান করতো তাহলে শুক্র তাকে লাক্সারিতে খরচ করার পিছনে তাকে বেশি প্রভাবিত করতো। সে হয়তো তার লাইফকে সাজসজ্জাতে, এবং যেহেতু রোহিণী নক্ষত্রে আছে এই কারণে এই বিষয়ে তার প্রভাবটা বেশি থাকতো। কিন্তু বাকি গ্রহগুলোর সংস্পর্শে থাকার কারণে বিষয়টা একটু ভিন্ন। শুক্র এবং বৃহস্পতির সম্পর্ক এখানে আহ বিপরীতার্থক, একজনের সাথে আরেকজনের ভালো না। আবার কেতুযুক্ত শুক্র হওয়ার কারণেও দ্বাদশ ভাবে এটা একটা নেগেটিভিটি দেয় স্যার। সেই ক্ষেত্রে সে তার ওই প্রপারলি সে তার বিলাসবহুলতায় বা ভালো লাগাতেও সে প্রভাব করতে পারে না, মন ওইখানে বিক্ষিপ্ত হয়। আর স্যার বৃহস্পতির সাথে বসার কারণেও স্যার এখানে শুক্র নেগেটিভলি প্রভাবিত হয়, মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তিনটা ভাব হচ্ছে একটু বেশি ভাবতে হয় আমাদের। কেন ভাবতে হয়? যে এই লগ্নের পাপ গ্রহ সপ্তম দশমপতি, সে দ্বাদশে ব্যস্ত হয়েছে, এবং দেখেন সপ্তম ভাবে কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে, দশম ভাবেও কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে একেতে ভাবপতি ব্যস্ত হয়েছে, পাপ, সেই ভাবেও কিন্তু রাহু দৃষ্টি দিয়েছে। যদি বলেন রাহু তো নিচস্থ রাহু, তো নিচস্থ রাহু বলে কি তার পাওয়ার নেই, কমে গেছে? ধরেন একটু কমেছে। তাহলে সেই ভাবপতিকেও যেমন রাহু দৃষ্টি দিয়েছে, সেই ভাবেও কিন্তু রাহু দৃষ্টি দিয়েছে। এটাও কিন্তু বিবেচনা করতে হবে। একই সঙ্গে যদি বিবেচনা করেন, তাহলে আমি বলেছি চন্দ্রেরও তিনটি ভাব কিন্তু একই সাথে বিচার করতে হবে। স্যার এখানে যদি আমরা আরেকটা বিষয় দেখি স্যার, রাহু ও নিচস্থ রাহু হইলে কিন্তু রাহু কিন্তু স্যার অষ্টম পতি এবং নবম পতি নক্ষত্রে আছে। সেই ক্ষেত্রে আহ তার সমস্যা তো বাড়িয়ে দেওয়ার কথা। আমরা বাড়িয়ে দিলে কমানোর পদ্ধতিও কিন্তু এই টিকার মধ্যে নিয়ে আসবো। কেননা জাতক তো আসছে কিছু পেতে, তার 12টা বেজেছে বিদায় আসছে। তাহলে সেই 12 কিন্তু এখানে বেজেছে, 12, 12 দিয়ে 3, অর্থাৎ এই প্ল্যানেটে 12টা বেজেছে, তাই উনি আসছে আপনার কাছে, না হলে আসতো না। তাহলে উনি যখনই জ্যোতিষের কাছে আসবে, সে কোনো না কোনো ব্যাপার নিয়েই আসছে, কোনো না কোনো বিষয় নিয়ে আসছে। তাহলে উনার 12টা তো এখানেই তার যে কন্ট্যাক্ট নাম্বার যেটা, সেটাই কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে এই 12টাকে আমাদের যদি সৃষ্টি হয়েছে বৃহস্পতি, যদি বৃহস্পতি সৃষ্টি করতে পারি, তাহলে জাতককে হয়তো কিছু না কিছু করতে পারবো। যেমন অনেকেই বলেন যে আমরা প্ল্যানেট দেখে প্রতিকারে আসতে পারি না। প্রতিকার কি, কিভাবে প্রতিকারটা হয়, এই প্রতিকারে আসতে পারি না। প্রতিকারে আসতে গেলেই তো আগে আমাদের এই ভাব বিচারটা বুঝতে হবে, যে আমরা এখানে প্রতিকার দিলাম একটি পাপ গ্রহ। পাপ গ্রহ বৃহস্পতি, আমরা এই বৃহস্পতির 12টা বৃহস্পতিকে বাঁচানোর চেষ্টা করলাম। কিন্তু বৃহস্পতি কিনা শুক্রযুক্ত
রাহু দৃষ্ট মানে গুরু চণ্ডাল যুক্ত হয়েছে। তাহলে সেখানে বৃহস্পতিকে কিভাবে আপনি বাঁচাতে পারেন? যদি পারেন তাহলে সেটি আপনাদের আলাদা একটা গবেষণা হবে, যদি না বাঁচাতে পারেন তাহলে আরেকটি গবেষণা হবে। এই লগ্নের তৃতীয় পতিকে যদি আপনি বাঁচানোর চেষ্টা করেন রবি, তাহলে রবিকে বাঁচানোর চেষ্টা করলে সেও নৈসর্গিক পাপ গ্রহ, তাহলে নৈসর্গিক পাপ উপরন্তু এই লগ্ন সাপেক্ষে পাপ। তাহলে রবিকে যদি বাঁচাতে যান তাহলে কিনা রবি ওখানে বাঁচাতে পারবেন কিনা মাঝপথ থেকে? যদি বাঁচাতে পারেন তাহলে তার যশ খ্যাতি প্রতিপত্তি হবে, তৃতীয় পতি তার ভাই বোন থেকে সুখ শান্তি সমৃদ্ধি হবে, না হলে তো হবে না। তাহলে সেটি চেষ্টা করবেন। আর মঙ্গলও কিন্তু পাপ গ্রহ, তাহলে মঙ্গলকে আপনারা বাঁচানোর চেষ্টা করা যাবে কিনা বা আপনি বাঁচাতে পারবেন কিনা। অপ্রতিদ্বন্দ্বী গ্রহ কিন্তু দুটি গ্রহ বলেই আমি সর্বদা, সে হচ্ছে রাহু আর মঙ্গল। এই দুটি গ্রহ কখনো তাকে বাধা যায় না, আটকানো যায় না, খুব সহজে আটকানোর কোনো সুযোগ নেই। তাহলে সেই দুটি গ্রহকে যদি আমরা এখানে আটকাতে পারি, বা কাকে আটকাবো, কাকে ছেড়ে দেব, কাকে স্বাধীনভাবে চললে, একটি গ্রহ, 9টি গ্রহের মধ্যে একটি গ্রহকে বাঁচাতে পারলেও কিন্তু জাতক এই সমাজে মধ্যবিত্ত থেকেও উচ্চবিত্ত জীবন যাপন করতে পারে। একটি গ্রহ, সে যে কোনো গ্রহ, কিন্তু সেই গ্রহটি কিন্তু বিশেষ করে যেন যাকে আমরা বাঁচাবো তাকে যেন আর 5 জনে ঠেসে না ধরে। মানে ধরেন বিপ্লব কে মন্ডল, উনি আহ উনাকে আমরা টেনে উঠাবো, উনার পরে অর্পণ পাল, তমাল চক্রবর্তী, বা ধরুন এই যে আপনারা দেখেছেন যে স্কুলে ছোটবেলায় শিশুরা কি করে, একজনকে ঠেসে ধরে 8-10 জনে মিলে ওকে টেনে বের করতে হবে। এখন টেনে বের করতে গিয়ে কি আপনারা হাত পা ছিঁড়িয়ে বের করে নিয়ে আসবেন, না প্রকৃতপক্ষে উপরের গুলোকে সরিয়ে তারপরে বের করে নিয়ে আসবেন? তমাল চক্রবর্তী মহোদয় উনি ধরেন বাঁশি বাজালে সবাই সরে যান, কিন্তু অন্য কেউ বাঁশি বাজালে কিন্তু সরবে না। উনি উনার পোশাক পরে এসে যদি বাঁশি বাজান, তো দেখা গেল সবাই দৌড়ে চলে গেল, চলে গেলে উনি উদ্ধার করে নিয়ে আসলো, কিন্তু আমরা তো পারছি না। তাহলে গ্রহগণ কি বাঁশি বাজনা শুনবে, শুনে কি সরে যাবে, না কি হলে সরে যাবে? এই অনুধাবন শক্তি কিন্তু এই ভাব বিচারের ক্ষেত্রে আনতে হবে। সেটি আপনারা আনতে পারেন কিনা, ধরেন আপনারা কাগজ কলমে লিখবেন, কাগজ কলমে লিখে লিখে ধীরে ধীরে আপনারা আনবেন। কিন্তু সেই কাগজ কলমে লেখার আগে যে ব্যক্তি আনবে, ধরেন পরীক্ষার হলেও পরীক্ষার দিন বুঝবো, মানে পরীক্ষার দিন বুঝবো বা ক্লায়েন্ট আমার কাছে যখন আসবে তখন আমি বুঝবো। যে ব্যক্তি এই ধরনের মনোভাব নেবেন তাকে আমি বলবো যে, যে ব্যক্তি প্র্যাকটিস না করে স্টেজে গিয়ে গিয়ে মানে যে মেরে দিতে পারে, বা ফাইনাল পরীক্ষায় বা চূড়ান্ত পরীক্ষায় সে ফলাদেশ পক্ষে আনতে পারে, সে ব্যক্তি হচ্ছে গড গিফটেড, কোন শক্তি পেয়েছে, গড তাকে সহযোগিতা করেছে, শিক্ষা নয়। তাহলে শিক্ষা সহযোগিতা যদি করে থাকে, তাহলে সে ছাত্রটি কিন্তু ওই ক্লাসেই কিছু বলতে পারবে, অবশ্যই কিছু বলতে পারবে, সে বানিয়ে হোক গুছিয়ে হোক যেভাবে হোক ওর কিছু উত্তর দিতে পারবে। তাহলে আমরা হচ্ছে এখানে গডের কৃপা কয়েকজনে পেয়েছি, এটা সেটি হচ্ছে পরের কথা, সেটি দেখা যায় না, অদৃশ্য, কিন্তু শখটি হচ্ছে দৃশ্য। তাহলে শখটি দৃশ্য হলে আমাদের শক্তির মধ্য থেকে কিছু বের করা যায় কিনা, একে একে 2-4 জনে একটু বলেন, দেখবেন আপনাদের ত্রুটিটা কাটবে। উপরন্তু আপনারা ভুল হোক কিন্তু বলা শিখবেন। তাহলে কি হবে, যে যখন আমরা রাশি থেকে বিচার করব সেই একই ভাব কিন্তু, মানে 12টি ভাবই কিন্তু জড়িয়ে গেছে, কিন্তু আমরা বিচার করব মাত্র 3টি ভাব। 3টি ভাব বিচার করতে গিয়ে কোনো ক্রমে 12টি ভাবে টাচ না দিয়ে আমরা পাচ্ছি না, কোনো ক্রমে পাচ্ছি না। যদি আমরা এই এই গোচর প্ল্যানেটটা দেখি, তাহলে আমরা কি করব, গোচরের চন্দ্র, চন্দ্র বৃহস্পতি, সেখানে দেখেন রাহু দৃষ্টি দিয়েছে, মানে এখানে আহ, যুক্ত কিন্তু হয়ে আছে। আচ্ছা, পঞ্চম ভাব, এখানে কি হয়েছে, এই অধিপতি হচ্ছে চন্দ্র, এইভাবে কি কোনো গ্রহের দৃষ্টি আছে, কোনো গ্রহের দৃষ্টি আছে? নেই। তাহলে পঞ্চম ভাবে কর্কটে কোনো গ্রহের দৃষ্টি কিন্তু আজকের দিনে নেই, তাহলে নেই এবং কোনো গ্রহও নেই। তাহলে কোনো গ্রহ নেই, কোনো দৃষ্টিও নেই, এখানে 3টি নক্ষত্র ছিল, একটি পুনর্বসু বৃহস্পতি, আর একটা হচ্ছে শনি, আর একটা হচ্ছে বুধ। তাহলে নিচে অস্পষ্ট জল ছাপের মধ্যে লেখা রয়েছে যে এখানে বৃহস্পতি আছে, শনি আছে আর বুধ আছে, সেটা জল ছাপে, স্পষ্ট না।
তাহলে ষষ্ঠ ভাবে মানে তৃতীয় ভাবে সে কেতু আছে, এই চতুর্থ ভাবে শনির দৃষ্টি আছে। যখন এই পঞ্চম ভাব যাব মানে লগ্নের পঞ্চম ও লগ্নের অষ্টম আর রাশির পঞ্চম, তখন এখানে রাহু এবং বৃহস্পতি দুজনের দৃষ্টি আছে। এই বৃশ্চিকে কেউ নেই, তাহলে কর্কট আর বৃশ্চিকে কিন্তু কেউ নেই। দেখেন, এমনকি মেষেও কেউ নেই। তাহলে কর্কট বৃশ্চিক মেষে কেউ নেই, মকরেও কেউ নেই। মকরে কেউ আছে? নেই। এই যে চারটি ঘর শূন্য, এটি কিন্তু আমাদের আগে বের করতে হবে। মেষে কেউ নেই, এখানে কেউ নেই, কিন্তু অশ্বিনী ভরণী কৃত্তিকা জলছাপে আছে। এখানে হচ্ছে আপনার ওই সেই রাহু মানে পুনর্বসু, পোষা অশ্লেষা জলছাপে আছে। এখানে বৃশ্চিকে বৃশ্চিকে যে তিনটি নক্ষত্র সেটি হচ্ছে বিশাখা, অনুরাধা আর উম, কি বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, এই তিনটি জলছাপের মধ্যে লিখিত আছে। আর মকরে যে আছে সেও কিন্তু জলছাপের মধ্যে লিখিত। এটা স্পষ্ট নয়, ওরা ঘুমন্ত অবস্থায় পিছনে রয়েছে, পিছনে থেকে সহযোগিতা করছে বা পিছনে থেকে বাধার সৃষ্টি করছে, সে সামনাসামনি আসছে না। তাহলে এই যে ভাবগুলোতে কেউ নেই। আজকে সকালবেলায় ক্লাস শুরু হওয়ার আগে একজনে ফোন দিলেন যে আমার এখনই আহ, আপনি অমুক হতে যাচ্ছেন, আমার তো বেবি হবে, তাও সিজার করতে হবে, হাসপাতালে নিয়ে যাচ্ছি, কি করব? আমি বললাম যে দেখুন, এখন এই যে সময় আপনি যাচ্ছেন এই সময়ে যে হাসপাতালে পৌঁছে আপনি মেষ লগ্ন ধরতে পারছেন না। তাহলে মেষ লগ্ন ধরলেও আপনার এখন বিচার যদি করি, তাহলে মেষ লগ্ন সাপেক্ষে আমাকে কি দেবে? আমাকে কি দেবে? একাদশে রাহু মঙ্গল রবি শুক্র বুধ এই একাদশে থাকবে। তারপরে মেষ লগ্ন যদি হয় দ্বাদশে শনি পড়বে, পাপ শনি। তাহলে মেষ লগ্ন সাপেক্ষে শনি বুধ শুক্র তিনটি পাপ গ্রহ, সেই পাপ গ্রহ তিনজনই কিন্তু একাদশে এবং দ্বাদশে অবস্থান করবে। এই লগ্নের যদি আমি বৃষ লগ্ন যাই তখন শনির দৃষ্টি পড়বে, বৃষ লগ্নে আপনি সিজার করতে পারবেন। বৃষ লগ্নে রাজযোগকারক গ্রহ শনি একাদশে থেকে দৃষ্টি দেবে। কিন্তু কর্মভাব সেটি কি? এইবার আমি তাকে কোনো কিছু না বলে ক্লাস যেহেতু শুরু করবো, বোর্ড লিখতেছি, এর ফাঁকেই ফোনটা দিয়েছে। তো আমি বললাম যে আপনি দেখেন যে কর্কট লগ্নের সময় যেতে পারেন কিনা। কর্কট লগ্নে বাদ দেবেন, যদি ইমার্জেন্সি না হয় তাহলে রাত্রেবেলায় গিয়ে সিজারটা করবেন। কর্কট লগ্ন করলে অষ্টমে মঙ্গলের মাঙ্গলিক হবে, তাহলে এটি কিভাবে গ্রহণ করা যায়? আর তাছাড়া যদি আপনি বৃশ্চিক লগ্নে যান, তখন বৃশ্চিক লগ্নে গেলে কিছুটা সাপোর্ট পাবেন যে এই লগ্নে বৃশ্চিক লগ্ন কখন পড়বে রাত্রে, যে কয়টায় পড়ে সেই কয়টার সময় আপনি একটু চেয়ে দিয়ে এই পরামর্শটা দেওয়া হবে। তাহলে বৃশ্চিক লগ্ন যেতে গেলে সকাল 8টা মানে 6, তারপরে গেল 7, তারপরে গেল 2, রাত 12টা থেকে 2টা পর্যন্ত যাবে। তো 12টা থেকে 2টা পর্যন্ত কি কোনো ডাক্তার বসে থেকে ওনার সিজারটা করে দেবে? দেবে না, কিন্তু দেবে না। দেবে কাকে দেবে? যে বলবে, ডাক্তারকে বলবে আপনার সিজারের বিল 20,000 টাকা, আমি 50,000 টাকা দেবো, আমাকে কিন্তু 12টার সময় করে দিতে হবে। তাহলে ও হয়তো শুনতে পারে, নচেত না, এমনি কিন্তু শুনবে না। তাহলে কি করবে? তাহলে ইনাকে দিন দিতে গেলে এখন বা সময় দিতে গেলে কি দেওয়া সম্ভব? আগে ভেবে দেখুন তো, দেওয়া সম্ভব? তাহলে এভাবে অনুধাবন যদি আমরা করি, তখন এই প্ল্যানেটের আমরা বিচার করে অনুধাবন করতে পারবো যে হুট করে একটি কাজ দরকার, সেই কাজটি তো গোচর দেবে আমাকে। তাহলে গোচর দেবে ওনার প্ল্যানেট কি বলছে আর গোচর কি বলছে, এই দুটি জায়গায় কিন্তু নজর দিয়ে তিনটি ভাব বিচার করতে হবে। এইভাবে একটু বিচার করুন, আপনার কথা বলুন, যে কে দেব স্যার সহযোগিতা করুন। দেখবেন যে আপনারা অবশ্যই শিখে ফেলবেন, দেখবেন এগুলো মুছে ফেলি, মানে বেশি দিকে নজর পড়লে বিচার করতে কষ্ট হবে, এটাও মুছে ফেলি, এ আর দরকার নেই। দেখ, যেভাবে বলতেছিলেন ওইভাবে বলেন, যে কে দেব স্যারের সহযোগিতা নেন, দেখেন আপনারা কিছু অনুধাবন করতে পারবেন। বলুন, কেউ একজন বলুন। এখানে যে জাতক, তো আমরা প্রথমে যে ছকটা বিচার করছিলাম এখানে চন্দ্র তো আম, কুম্ভ রাশিতে, তো সেই হিসেবে এই জাতক এখন ওই শনির 7.5-এর অন্তর্গত আছে বর্তমানে। শনি মীন রাশিতে। এত কঠিনে এখন না যায়, আপনার সহজ প্রশ্ন উত্তর দেন। এই চকটা আমার, এবার সোজা প্রশ্ন উত্তর দেন, আমি প্রতিষ্ঠা লাভ করবো কিনা।
আচ্ছা আচ্ছা। আর সেটা কিভাবে আপনি বিচার করবেন প্রতিষ্ঠা, সেটা সব বলুন। আচ্ছা স্যার, এইখানে এই ছকের সাথে এই ছকের যদি আমি মিলে আর ওই ওই মানে ওইভাবে যদি আপাতত চকসের যেটা, মতো প্রশ্ন দেন, তাহলে বলেন যে আমার ব্রেন কেমন হবে, মানে লগ্ন ভাব। তারপরে হচ্ছে আমার জীবিকা কেমন হবে, আমার শরীরটা স্বাস্থ্যবান হব না আমি হালকা হব, তারপরে আমার ব্যক্তিত্ব কেমন হবে, আমার গুণ কেমন হবে, আমার দোষ কেমন হবে, আমার যোগ্যতা কেমন হবে, তারপর 2 নম্বরে যে আমার স্যার টাকা পয়সা এগুলো তো কেমন উনি হবে, দেখবে স্যার, যেহেতু আমার হবে। প্রতিষ্ঠা বলছি স্যার, সব মিলিয়ে তো স্যার প্রতিষ্ঠা। হ্যাঁ, জি একটু স্যার, ভেঙে আমি ভেঙে আমি দেন তো, জাস্ট একটা বুঝতোই না। একটা জিনিস একটু নিজেও ক্লিয়ার হচ্ছে স্যার, আরেকটা জিনিস একটু বুঝারও, মানে দুইটা জিনিস আমি একটু ডিসকাশন করছি এখানে, যে যখন আমরা গোচরটা মিলাবো, যেমন এই জাতকের চন্দ্র রাশিকে আমি কিন্তু বর্তমান গোচরে বিচার করব, জিনিসটা কিন্তু প্রথমে এইটা। তো তার তো কুম্ভ রাশি এবং তার রাশিতে এখন অনেকগুলা গ্রহ একসাথে বসে আছে। তো এই জাতকের মনের উপরে কি প্রভাব পড়বে, তার চিন্তাধারার উপর কি প্রভাব পড়বে সেটাও দেখতে হবে। যেমন রবি, মঙ্গল, রাহু, বুধ, শুক্র, এখন 5টা গ্রহ তার রাশিতে বসে আছে। হুম। তো এই গোচর ছকের লগ্ন আপাতত আমার বিচার্য না, যেহেতু আমি ওই হিসাবে বিচার করব না। আমি বাম পাশের এই ছকের জাতককে বিচার করব বর্তমানে তার সিচুয়েশনটা কি। তো বর্তমানের সিচুয়েশন যখন বিচার করতে যাব, এই জাতকের মধ্যে আম, আম, যেমন এখানে আম, একাধিক যোগ দেখা যাচ্ছে, যেমন রবি, রাহু, এখানে তার গ্রহণ যোগের ইয়ে আছে, মঙ্গল রাহু আমি অঙ্গারক শুনুন, যোগের ইয়ে আমার আছে। কথাটা শুনুন শুধু তো, আমি বলছি আমি প্রতিষ্ঠা পাবো কিনা। আচ্ছা, প্রতিষ্ঠা। হ্যাঁ। একটা মিনিট স্যার, জাস্ট চেক করি। বর্তমানে এটার উপরে তৃতীয় ভাব। আচ্ছা। স্যার, প্রতিষ্ঠা প্রাপ্তির ব্যাপারটা স্যার আপনি বলেন স্যার, আমি একটু বুঝে নিই আর একটু জিনিসটাকে বোঝার হ্যাঁ, চেষ্টা করছি স্যার। যে কোনো ভাব বিচারের ক্ষেত্রে সবার আগে হচ্ছে ব্যক্তির লগ্নটাকে দেখবেন। লগ্ন থেকেই প্রতিষ্ঠা বিচার করা হয়। কারণ প্রতিষ্ঠা তো মানে আমিই করব, যেহেতু আমিই করব, প্রথমে হচ্ছে যখনই প্রতিষ্ঠার প্রশ্ন আসবে তখন লগ্ন দেখতে হবে। এবার আপনি প্রথমেই যে বিচার করছিলেন, তো লগ্নে হচ্ছে লগ্ন কিভাবে শক্তিশালী হয় এটা আমাকে তো জানতে হবে। লগ্নপতি যখন লগ্নে অবস্থান করে তখন লগ্ন শক্তিশালী হয়। লগ্নপতি যখন লগ্নে দৃষ্টি প্রদান করে তখন লগ্ন শক্তিশালী হয়। তো এবার হচ্ছে লগ্নপতি বুধ লগ্নে অবস্থান করছে, তাহলে লগ্ন শক্তিশালী আছে। এখন লগ্ন যেহেতু শক্তিশালী আছে, কম বেশি প্রতিষ্ঠা আমি পাবো। আর কম বেশি প্রতিষ্ঠা পাইতে গেলে, প্রতিষ্ঠা মানুষ কিভাবে পায়? শিক্ষার দ্বারা পায়, অর্থের দ্বারা পায়, আহ, সামাজিকতার দ্বারা পায়। যে প্রশ্নগুলো স্যার আনলেন, তো এখানে প্রাথমিক শিক্ষা যদি হয় তবেই তো আপনার হচ্ছে অনার্স হবে, গ্রাজুয়েশন হবে। প্রাথমিক না হলে তো গ্রাজুয়েশন লাভ দিয়ে হবে না, আর গ্রাজুয়েশন হলে তো আপনার পোস্ট গ্রাজুয়েশন হবে। তাহলে চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, পঞ্চম ভাব হচ্ছে আপনার গ্রাজুয়েশন, আর নবম হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। তো আপনার হচ্ছে নবম ভাব খুবই ভালো, আপনি বলে দিলেন মাস্টার্স হবে। আর ওইদিকে চতুর্থ ভাব খুবই খারাপ, সে বললো আমি তো 8 পর্যন্ত লেখাপড়া করছি। তো নবম ভাবের যে এই শক্তিশালী অবস্থান, তার মাস্টার্স হবে না কিন্তু, লেখাপড়া অষ্টম শ্রেণীতে শেষ। আবার আপনি বলে দিলেন যে আপনার অনার্স কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই। আর কারণ পঞ্চম ভাব অত্যন্ত শক্তিশালী, কিন্তু চতুর্থ ভাব হচ্ছে কি, তার হচ্ছে তাকে ওই পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করিয়েছে। তো কাজে আপনার হচ্ছে না। তো এখানে প্রতিষ্ঠা দেখতে গেলে আমরা যখন লগ্ন দেখব, তো লগ্নে বুধ বসে আছে, তো লগ্নপতি লগ্নে আছে, প্রতিষ্ঠা হবে। এবং কোন পদ দিয়ে হবে? বুধ বসে আছে রাহুর নক্ষত্রে, লগ্নের নক্ষত্র হচ্ছে আপনার মৃগশিরা। তো মৃগশিরা নক্ষত্রের প্রতীক আপনারা পড়েছেন, একটু আঁকা বাঁকা, ঠিক আছে। একই সিংহের মধ্যে অনেকগুলা উৎস আছে, ঠিক আছে। তো মৃগশিরা নক্ষত্র বক্রভাবে সে হচ্ছে চিন্তা ভাবনা করবে কিভাবে প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে, বক্রভাবে চিন্তা ভাবনা করবে। বুধ হচ্ছে বুদ্ধির কারক, তো তার সেই বুদ্ধি আপনার প্রপার হয়ে তো হবে না, কারণ রাহুর দ্বারা পীড়িত। রাহুর নক্ষত্রে বুধ বসে আছে, তো বুদ্ধি নাশ হয়েছে হচ্ছে কি ষষ্ঠ এবং একাদশ ভাব।
জীবনের একাদশ হচ্ছে সাফল্য, আর ষষ্ঠ হচ্ছে মানে পেছনের দরজা। তো যে কোনো ভাবে যে কোনো মূল্যে পেছনের দরজা দিয়ে হলেও সে সাফল্য পেতে চাইবে, এবং তার প্রতিষ্ঠার মধ্যে কম বেশি এই ধরনের ঘাটতি থাকবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? স্যার আমি মনে হয় তাহলে আমার একটা বোঝা একটা জিনিস ভুল ছিল। আমি ভাবলাম স্যার কোশ্চেনটা হচ্ছে এরকম যে ডানে যে গোচরটা স্যার, মানে বর্তমানে তার সময়কালটা কেমন যাবে ওই বিচারটা আমি করার চেষ্টা করছিলাম। না, মানে এখানে আছে। বামে আবার যে দেখুন, আজকে। জি লগ্নে স্যার। বুধ আছে, সে কিন্তু তৃতীয় ভাবের অধিপতি। তো চতুর্থ ভাবের, তো চতুর্থপতি লগ্নে আসছে, ঠিক আছে? তো চতুর্থ ভাব কি? আমাদের পরিবার। চতুর্থ ভাব আমাদের পরিবার বিচার করি, তো অনেকগুলো বিচার করি, মা বিচার করি, পরিবার বিচার করি, পৈতৃক সম্পত্তি বিচার করি, বন্ধু মিত্র বিচার করি, ঠিক আছে? অনেক কিছু বিচার হয়। আমি একটা জিনিস নিয়ে আসলাম, ধরেন তার প্রাথমিক শিক্ষা নিয়ে আসলাম। তার প্রাথমিক শিক্ষা চতুর্থপতি কোথায় আছে? লগ্নে। লগ্ন হচ্ছে একই সাথে কেন্দ্র এবং ত্রিকোণ। তো কেন্দ্রপতি বুধ লগ্নে আছে, কেন্দ্র ত্রিকোণ যোগ সৃষ্টি করছে। তাহলে তার প্রাথমিক শিক্ষা হবে কি হবে না? আমরা ধরে নিলাম প্রাথমিক শিক্ষা হবে, যেহেতু বুধ শুভ গ্রহ, চতুর্থ ভাবের অধিপতি বুধ, সে মিত্র ক্ষেত্রে বসে আছে, সে হচ্ছে লগ্নে বসে আছে, তার প্রাথমিক শিক্ষা হবে। কিন্তু সেটা কোন ভাবে প্রক্রিয়ায় হবে? ইজি হবে নাকি মানে তার র্যাঙ্ক কেমন হবে? আপনার হচ্ছে চতুর্থ ভাব থেকে এটা দেখবো। তো চতুর্থ ভাবে কি বসে আছে? শনি বসে আছে, কার নক্ষত্রে? চন্দ্রের নক্ষত্রে। তো শনি প্রথমে নিজেই তো হচ্ছে এক ডিলের কারক, বসে আছে কার নক্ষত্রে? চন্দ্রের নক্ষত্রে, মানে দ্বিতীয় পতি। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাধার জায়গা, মারকের জায়গা। তাহলে তার হচ্ছে প্রাথমিক শিক্ষায় বাধা বিপত্তি ডিলে এগুলো আনবে। এবার র্যাঙ্ক হবে কিনা? এবার দেখুন, আপনার ষষ্ঠ ভাব রাহু, ষষ্ঠপতি মঙ্গল তৃতীয় বসে আছে ইচ্ছার জায়গায়। তো র্যাঙ্ক কোথা থেকে বিচার করা হয়? আপনাকে জিজ্ঞেস করলো যে আমার ছেলেটা ফার্স্ট হবে কিনা, গোল্ডেন এ প্লাস পাবে কিনা, এইটা আপনি কোথা থেকে বিচার করবেন? এটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করতে হবে। চতুর্থের সাথে ষষ্ঠের কানেকশন হলো কিনা? চতুর্থের সাথে যদি ষষ্ঠের কানেকশন হয় তাহলে র্যাঙ্ক হবে। কিভাবে র্যাঙ্ক হবে? সেটা হচ্ছে শনির পরিশ্রম, মঙ্গলের প্রবল ইচ্ছা। এই যে মঙ্গল তৃতীয় বসে আছে, মানে প্রবল ইচ্ছা এবং হচ্ছে তার প্রবল পরিশ্রম, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, এগুলো যদি সে মেনটেন করতে পারে, তাহলে হচ্ছে সে আপনার ইয়ে করবে, র্যাঙ্ক করবে। এবার এই কাজে মানে আমি বললাম আর সে মানে এগুলা করবে, এটা তো হতে পারে না। তো এই কাজে চতুর্থ ভাব হচ্ছে আমার মা, বসে আছে লগ্নে। যেহেতু চতুর্থ ভাব কেন্দ্র ভাব, লগ্নে বসে আছে, ত্রিকোণ ভাবে বসে আছে, কাজে মা যখন তাকে গাইড করবে তখন সে কথাটা শুনবে। আমি যে পরামর্শটা দিয়ে দেব সেই কথাটা সে শুনবে। তো এই বালক আপনার যদি ধরেন আহ, 10 বছর বয়সে তার মা বাবা তাকে নিয়ে আসে, আর আমি যদি ওই পরামর্শটা দিই, তাহলে তার প্রাথমিক শিক্ষাটা সম্পন্ন হবে। তো প্রাথমিক শিক্ষা সম্পন্ন হলে এবার হচ্ছে উচ্চশিক্ষা, মানে গ্রাজুয়েশন। পঞ্চমপতি দ্বাদশে বসে আছে, দ্বাদশ ভাবটা তার নিজস্ব ভাবই। তো দ্বাদশ ভাবে কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো পঞ্চম হচ্ছে শিক্ষা, দ্বাদশ হচ্ছে দূরত্ব। তো দূর শিক্ষায় সে সফল হবে, আর বাড়িতে বসে শিখলে গোল্লায় যাবে। তো তাকে আপনি পরামর্শ দিন, এবার আপনি হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশ চলে যান, ঠিক আছে? যদি বিদেশ চলে যান স্টুডেন্ট ভিসা নিয়ে, তাহলে আপনার হচ্ছে ইয়ে হবে। আর আরো নিশ্চিত করে দিন আপনার নবমপতি বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত হয়েছে, কাজে আপনি বিদেশ যাওয়ার ব্যাপারটা অত্যন্ত ভালো আছে। তো এইবার যদি এই কথাটা আপনার শুনে, তাহলে তার দূরশিক্ষার মাধ্যমে তার পঞ্চমের যে গ্রাজুয়েশন লেভেলের শিক্ষা সেটা সম্পন্ন হবে। বিদেশি চার তার উচ্চশিক্ষা সম্পন্ন হতে পারে, দেশে হবে না। মানে মাস্টার্স তো তার বিদেশেই সম্পন্ন হতে পারে, যদিও শুক্র এবং বৃহস্পতি একই করে থাকলে গুরুচন্ডল তৈরি করে, তথাপি সেটা বিদেশে কম হবে। আবার দেশে যদি শিখতে চাই, যদি বলি যে না বিদেশ যাওয়ার সক্ষমতা আমার নাই, তাহলে দেশে আমি কি করতে হবে? দ্বাদশ ভাব হচ্ছে উস্টেলকে নির্দেশ করে, ঠিক আছে? তাহলে আপনাকে বলতে হবে যে উস্টেলে থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যখন এই বিষয়গুলো না জানবেন তখন পরামর্শ দিতে পারবেন না। সুন্দর, হ্যাঁ, এইভাবে আলোচনা করেন। তো এবার হচ্ছে এই লগ্ন ভাবকে নিয়েই আর কেউ কিছু বলতে পারবেন? ভবিষ্যতে কি প্র্যাকটিস একা সুদীপ্ত ভাবে করবেন না অন্য কেউ করবেন? যদি আমাদেরকে বুঝাইতে না পারেন, ক্লায়েন্টকে বুঝাইতে পারতেন না। আর হেরে যাওয়ার কিছু নাই, আপনি ভুল বললে হেরে যাওয়ার কিছু নাই। এখানে 3টি মন্দ লিখলাম, দেখেন।
মন্দ গ্রহ মানে নেগেটিভ গ্রহ মানে মাইনাস। আমরা গণিতে পড়েছি মাইনাস প্লাস মাইনাস সমান প্লাস। তাহলে তিন মন্দ, ত্রিপাপা, এক পাপ, দুই পাপ, তিন পাপ। দেখুন এখানে যদি বলা হয় দুটি পাপ গ্রহ রবি বৃহস্পতি আরেকটি পাপ গিয়ে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ এক দুই মন্দের সাথে আর এক মন্দ যুক্ত হয়েছে। মঙ্গল একটি মন্দ গ্রহ, সেখানে আরেকটি পাপ গিয়ে দৃষ্টি দিয়েছে, কারণ সে ওই শতবিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে থেকে, এবং চন্দ্র জলের কারক, মঙ্গল হচ্ছে অগ্নিকারক, অগ্নি রাশিতেই অবস্থান করছে, এবং সে তার উপর জল ঢেলে দিয়ে মঙ্গলের মন্দত্ব কমিয়েছে। তাহলে মঙ্গলের মন্দত্ব কমালে এই মঙ্গল ষষ্ঠ আয়পতি, যেটি জেকে দেব স্যার প্রথম বলেছিলেন, তাহলে ষষ্ঠ আয়ভাবের মন্দত্ব কিন্তু চন্দ্র দৃষ্টি দিয়ে কমিয়েছে, এটা বুঝতে হবে। আবার আরেকটি মন্দ সপ্তম দশমপতি, যেখানে দশমে কিনা রাহুর দৃষ্টি, সপ্তমেও রাহুর দৃষ্টি, দশমেও কিন্তু মঙ্গলের দৃষ্টি দিয়ে, এবং সেই সপ্তম দশমপতি মন্দ গ্রহ বৃহস্পতি সেখানে রাহু দৃষ্টি দিয়ে তার মন্দত্ব কমিয়েছে, অর্থাৎ পাপ ভাব কিন্তু কমিয়েছে। তাছাড়া এই লগ্নে আরেকটি পাপ গ্রহ রবি, সে তার ঘোর শত্রু রাহু দৃষ্টি দিয়ে রবিকে নিষ্প্রভ করেছে। তাহলে আরেকটি মন্দ গ্রহ এসে আবির্ভূত হয়ে তার মন্দত্ব কমিয়েছে। তাহলে মন্দত্ব কমালে সে যে মাঝপথে অবস্থান করছে, তাহলে নিচের থেকে ধাক্কা দিয়ে উপরে ছুঁড়ে মারলো, উপর থেকে একজন ধাক্কা দিয়ে নিচে রেখে দিল, মাঝখানে ভাসমান। তাহলে এই ভাসমান ব্যক্তিটি নিচে যাবে না উপরে যাবে? নিচে গেলে তো তার অধপতন হবে, আর উপরে যদি যায় তার প্রমোশন হবে, বা সে সাফল্য পাবে। তাহলে মন্দ, যে কয়টি মন্দ গ্রহ রয়েছে এখানে লগ্ন সাপেক্ষে পাপ, সেই পাপ গ্রহ কিন্তু পাপ দৃষ্ট বা পাপ যুক্ত হয়ে অবস্থান করছে। শাস্ত্রে বলা হয়েছে মন্দ গ্রহ যদি মন্দ গৃহে থাকে তাহলে মন্দত্ব বাড়ে, আবার যদি সে মন্দ দৃষ্ট হয় তখন কিন্তু সেই মন্দত্ব কমে। তাহলে পাপ গ্রহ সে ব্যয় ঘরে অবস্থান করেছে, পাপ গ্রহ মানে সপ্তম দশমপতি কথা বলছি, সপ্তম দশমপতি এই লগ্নে প্রধান পাপ গ্রহ, সে গিয়ে ব্যয় ঘরে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর হচ্ছে পাপ ঘর, রিপুভাব, সেইভাবে অবস্থান হয়েছে, মানে আরেক মন্দ ঘরে গিয়ে উঠেছে, এক পাপী আর এক পাপীর সাথে যে মিলেছে। সেখানে আবার আর এক পাপী গিয়ে তাকায় দেখেছে যে দুই পাপী ওখানে কি করছে, দুই পাপী নিশ্চয়ই ওখানে আহ, খারাপ কাজ কিছু করছে। তাহলে এ দেখে ফেলেছে, দেখে ফেললে খারাপ কাজ থেকে সে কি ফিরবে না খারাপ কাজ আরো বেশি করবে, এই বিবেচনা আনতে হবে এখানে। আবার আরেকটি মন্দ গ্রহ মঙ্গল, সে কিনা ষষ্ঠ আয়পতি, সে থার্ড হাউসে বসে আছে, কিন্তু সেখানে কি করলো, চন্দ্র দৃষ্টি দিয়ে জল ঢেলে দিল, তার অগ্নি স্ফুলিঙ্গ থামিয়ে দিল। আমি বলেছি রাহু এবং মঙ্গল অপ্রতিদ্বন্দ্বী গ্রহ, তাহলে চন্দ্র রাহুর নক্ষত্রে অবস্থান করে দৃষ্টি দিয়েছে, মানে মঙ্গলকে ওখানে থামতেই হবে, কিছু করার নেই। তাহলে সে থামবে, থামলে ফলাদেশটা কি হবে? আর এই লগ্নের শুভকারক গ্রহ তাকে কি কোনো কিছু, যেহেতু শুভকারক গ্রহ, একমাত্র শুভকারক গ্রহ, সে হচ্ছে পঞ্চম এবং দ্বাদশপতি, দ্বাদশে নিজ গৃহে অবস্থান করছে, তাহলে তার পঞ্চম, আগে পঞ্চমপতি পরে ব্যয়পতি, তাহলে সে পঞ্চম ভাব, সে উত্তরাধিকার সূত্রে যেটি পাবে সেটি সে ব্যয় করে ফেলবে। এখন সে গিয়ে ব্যয় ভাবে শুভকারক গ্রহ বসে রয়েছে, তাহলে ব্যয় সে কোন ভাবে করবে? সে রাজদণ্ডে ব্যয় করবে, মানদণ্ডে করবে, বা ধরেন তার দুঃখ দৈন্যের কারণে ব্যয় করবে, দারিদ্র দশায় ব্যয় করবে, তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্যয় করবে, বা ধরেন তার ওই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে, কোন ভাবে ক্ষতিগ্রস্ত হবে, কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতিটা কি? কারো ছায়া, ধরেন বাবা হচ্ছে বট গাছ, তাই এই লগ্নের বাবা তো শুক্র, তাহলে সেই বট গাছটি যদি আপনাকে ছায়া না দেয় তাহলে আপনি কি ছায়া পাবেন? আর যদি ছায়া দেয় তাহলে তো ছায়া পাবেন। তাহলে বট গাছ যদি মনে করে যে আমি আমার গাছের ডালপালাগুলো সব কেটে ফেলবো, তাহলে কি আপনার উপরে আর ছায়া থাকবে?
দেখেন জ্যোতিষরা কি করে সাধারণত, জ্যোতিষরা বা আমরা কি করি, আমরাও তো জ্যোতিষদের মধ্যে পড়ি। সাধারণত যত রকম জ্যোতিষ গ্রন্থ রয়েছে দেখবেন যে লগ্নপতি, ভাগ্যপতি এবং রাজ্যকারক গ্রহ, শুভকারক গ্রহের প্রতিকার দেওয়ার একটা ঢালাও প্রচলন ব্যবস্থা সজ্জিত রয়েছে। তাহলে এখানে লগ্নপতি লগ্নে বসে আছে, সে চতুর্থপতিও বটে। এমনকি লগ্নে কোনো গ্রহের শনির দশম দৃষ্টি আছে, সেটি না দেখেও লগ্নপতি লগ্নে তার প্রতিকার দিয়ে দিলাম। আর একমাত্র রাজ্যকারক গ্রহ বা একমাত্র শুভকারক গ্রহ শুক্র দ্বাদশে ব্যস্ত হয়েছে, শুক্রের প্রতিকার দিয়ে দিলাম। এটি দেয় কিন্তু মানুষ। তো যখন দেয়, আর কি করে, এই লগ্নে ভাগ্যপতি শনি, শনির প্রতিকার দিয়ে দেয়, ভাগ্যভাবের প্রতিকারও দিয়ে দেয়। তাহলে ভাগ্যপতি শনি সে মিত্রভাবে বসে সে লগ্নকে দৃষ্টি দিল, সেই ব্যক্তি কর্মভাবে দৃষ্টি দিল, আবার সেই ব্যক্তি ষষ্ঠভাবে দৃষ্টি দিল। তাহলে শনির যখন ভাগ্যপতির প্রতিকার দিচ্ছি, শনি পাওয়ার হচ্ছে, পাওয়ার হলে লগ্নভাবে তার দশম দৃষ্টি পড়েছে। তা শনির শক্তি বেশি না বুধের শক্তি বেশি? 9টা গ্রহের মধ্যে কে কার থেকে বেশি শক্তি, এটি কিন্তু আপনারা নোট করে নিয়েছিলেন। এখানে একটু শর্ট লিখে রাখুন যে ওই নোটে যেতে হবে আমাদের, তাহলে ওখান থেকে একটু রিভিউ হয়ে যাবে যে রবি থেকে কার শক্তি বেশি, রবির পরে মঙ্গলের শক্তি কার বেশি, মানে রবির থেকে মঙ্গলের বেশি না মঙ্গল থেকে রবি বেশি, এমনকি বুধের থেকে শুক্রের বেশি না শুক্রের থেকে বুধের বেশি, শনি থেকে রাহুর বেশি না রাহু থেকে শনির বেশি, এরকম লেখানো হয়েছে আপনাদের। আজকের পেজে ওই পেজ খুঁজতে যাওয়ার দরকার নেই খাতায়, এখানে একটু নোট করে রাখুন যে গ্রহের বলাবক, এটি কিন্তু আপনারা লিখেছিলেন, লিখিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তখন কিনা এই শনি, আমি ভাগ্যপতির প্রতিকার দিলে আমার লগ্ন ভাবে দৃষ্টি দেবে, তখন শনির দৃষ্টি লগ্নে পড়বে প্রখর আকারে, যতটুকু বলেছে তার চেয়ে বেশি পাওয়ারফুল পড়বে। এমনকি কর্মভাবে যতটুকু দৃষ্টি দিয়েছে তার চেয়ে বেশি পাওয়ারফুল দৃষ্টি পড়বে। আর হচ্ছে ষষ্ঠ ভাবে যতটুকু দৃষ্টি দিয়েছে তার থেকে পাওয়ার দৃষ্টি দেবে। শুক্র যখন দেবেন তখন শুক্র শুভকারক গ্রহ, শুক্রের প্রতিকার দিলে শুক্র ষষ্ঠ ভাবে দৃষ্টি দিয়েছে শুধুমাত্র, আর বৃহস্পতি রবি যুক্ত হয়ে বসে আছে। তো ওই শুক্র কি বৃহস্পতিকে কোন রকমে টিকতে দেবে বলেন তো? যে এই লগ্নের শুভকারক গ্রহ শুক্রের প্রতিকার দিলে বৃহস্পতিকে আর টিকে থাকতে দেবে ওই ঘরে, ওই ঘরের মধ্যে শান্তিতে থাকতে দেবে? এমনকি শুক্রের দুটো শত্রু, একটা চন্দ্র একটা রবি, তাহলে সেই চন্দ্রের তুঙ্গ গৃহ আবার ওইটা, তাহলে রবিকে কি ওখানে বসবাস করতে দেবে, ওর ঘরের মধ্যে রাখবে, যে আমার ঘরে রাখতে দেবে? তখন কি করবে, ওই রবি আর বৃহস্পতির ডাল ছাটা শুরু করবে, মানে তাদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করবে। ক্ষমতা যখন খর্ব করার চেষ্টা করবে, বিপরীতে দিচ্ছেন কি বুধের প্রতিকার। তো আমরা বলেছি, আমরা কিন্তু শিক্ষা দিয়েছি যে লগ্নপতির প্রতিকার দিচ্ছেন, লগ্নপতির প্রতিকার কখনোই, বিশেষ করে আপনারা দেবেন যে বুধ আর শুক্র একসঙ্গে প্রতিকার দেবেন না। আমরা যেমন যে জিনিসগুলো শিক্ষা দেই, যে রাহুর প্রতিকার দিলে তার সঙ্গে রবি দেবেন না, পান্না দেবেন না, মানে বুধের প্রতিকার দেবেন না, তারপরে হচ্ছে কেতুর প্রতিকার দেবেন না, দাঁড়িপাল্লার এপাশ ওপাশ, এই জন্য এভাবে আমরা কিন্তু শিক্ষা দিয়ে থাকি। এমনকি চন্দ্রের প্রতিকার দেবেন না, সে গ্রহণ দোষ তৈরি করে এই জন্য। তোরা মঙ্গলের প্রতিকার দেবেন না, এরা অপ্রতিদ্বন্দ্বী, দুইজন একসঙ্গে প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিলে তখন কিন্তু একজন শক্তি দেখাবে আর একজন হচ্ছে দুজনে মারামারি করে জাতককে মেরে দেবে। তো এইগুলো করবেন না। তাহলে আমরা এই যে জিনিসগুলো বলি, এই ব্যালেন্সও কিন্তু এখান থেকে আসবে। যদিও প্রতিকারের ক্লাস আপনাদের রয়েছে, চিকিৎসায় জ্যোতিষ প্রতিকার ব্যবস্থা 52 নাম্বার, চিকিৎসায় জ্যোতিষ মার্ক 52-53, বাইরে আছে মনে হয় 2-3টা নিয়ে। রত্নপাথর 54 নাম্বার, রত্নপাথর ব্যবহার আসছে, বিধি, মিস করতেছে। এখানে আলোচনা হবে। কিন্তু এই যে শাস্ত্রগত যে ব্যাপার রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যে লগ্নপতি লগ্নে, মানে ওরে টাকা বাবা এর পয়সা মতো শুভ আর নেই। মহামুনি পরাশরও কিন্তু বলে গেছেন লগ্নপতি লগ্নে এখনো ভাগ্যাধিপতি খাই নাই, হবে, আমি আস্তে আস্তে এগুলো মানে একটা কমেন্ট বড় থাকলে ঝুঁকি। খাবার কিন্তু পরে ভেবে কল দেখুন যে লগ্নপতি লগ্নে, আফাজল বাবু মিউট করে কথা বলুন। মিউট করুন। দাদা মিউট করুন। তো সেই দৃষ্টিতে আমাদের আদৌ কি দেবে, আমাদের এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। সেই অনুযায়ী ভাব অনুযায়ী আপনারা লিখবেন। লিখার সময় কিন্তু ডাইনি আবার ব্র্যাকেটে লিখতে হবে যে এই গ্রহের দৃষ্টি দেওয়ার কারণে আমাদের এই ফলাদেশ হচ্ছে না। এই সময় কলম গুটিয়ে রাখলে আর শিক্ষা হবে না, জ্যোতিষ শিক্ষা আর হবে না। যে জন্য আপনারা এই কষ্ট করতে করতে 1 বছর ধরে কষ্ট করছেন, এই কষ্ট নিষ্ফল যাবে। এখন থেকে যে কয়টা ক্লাস রয়েছে, এই কয়টা ক্লাস যদি কলম না ছোটে তাহলে মাথায় যাওয়া যাবে না।
অনেক কঠিন। এইবার যদি রাশি থেকে দেখি তাহলে আরো কঠিন হয়ে যাবে। যখন এখানে রাশি থেকে আসি তখনও কিন্তু কঠিন হয়ে যাবে। তিনটি ভাব মানে কত দিকে নজর রাখতে হবে, এই ভাব বিচারটাই হচ্ছে সারা জীবন আপনি একটা মানুষ আসলে যে প্রেডিকশনটা করবেন সেটি হচ্ছে এই। তারপরে আবার মাথার মধ্যে আনতে হবে তার হাতটা কি বলছে, তার দুর্যোগটা হলে কোন দিক থেকে হবে, তার জন্য নিয়ে আসতে হবে তার ঘরে অশান্তি হলে গৃহ বাস্তু আছে কিনা। তারপরে তাকে নিয়ে আসতে হবে তার মানে কোন দিক থেকে তার এই দুর্যোগটা আসবে, সেই দুর্যোগের দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয় করতে গেলে চলে যেতে হবে মান্ডেন অ্যাস্ট্রোলজি, প্রাগৈতিহাসিক জ্যোতিষ যেটা, ওটায় যেতে হবে। তাহলে এতগুলো মাথার ভিতর আনতে হবে, কিন্তু এরপরে যুক্ত করতে হবে কিন্তু এরপর পর। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা বলেন। হচ্ছে স্যার, যেমন এখানে মঙ্গল কিন্তু শক্তিশালী, সে মিত্র গৃহে বসে আছে, হাতে তার মিত্রের দৃষ্টি সে পেয়েছে। এখানে মঙ্গল ষষ্ঠপতি একাদশপতি হলে কিন্তু তার সে শক্তিশালী, এইখানে তার একটা শক্তিশালী ভূমিকা এই চার্টে থাকবে। শনিও কিন্তু তার মিত্র গৃহে বসে আছে, তার শক্তিশালী একটা ভূমিকা থাকবে। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, চন্দ্র যখন সমস্ত রাশি চক্র স্যার পরিভ্রমণ করে, তো চন্দ্রকে যখন চন্দ্র নিজস্ব রাশি হচ্ছে কর্কট রাশি, তার মিত্র রাশি হচ্ছে সিংহ, এই রাশিগুলো ছাড়া যেমন শনির রাশিতে বসে আছে চন্দ্র, তাহলে তো চন্দ্র ছাড়া তো রাশি হচ্ছে না। তাহলে চন্দ্রকে আমরা এই তার এই যে মিত্র চক্রতে যখন ভাবি, তাহলে তখন সে চক্র গিয়ে বসে আছে, এটা ভাবি কেন স্যার? দেখেন আপনাদের একটু আলোচনার জন্য একটু লটারি দেই। এখানে আমার হাতে তিনটি কাগজ আছে, এই একটি, আরেকটি রাখলাম এই ল্যাপটপের পরে, আর এই একটি, মানে দুই হাতে দুটি, ল্যাপটপের পরে একটি। এই তিনটির মধ্যে কোন কাগজটা নিব আপনারা একটু বলেন, যে কোনো একজন। একটা ল্যাপটপের পরে আর দুটো দুই হাতে, কোনটা স্যার নেবেন? ডাইন হাতের টাইম স্যার। নিলাম আমি ল্যাপটপের পরেরটা, আর এটা ফেলে দিলাম, এই ডান হাতেরটাই আমার ডান হাতে থাকবে। এবার ডান হাতের প্ল্যানেটটা এই আপনারা একটু দেখে নেন, একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমি এটা গ্রুপে দিচ্ছি। দেখেন এই, দেখেন গ্রুপে দিতে যে আবার আমি এইটা পাল্টে অন্যটা দিই কিনা। আচ্ছা গ্রুপে তো আমি এভাবেও দিতে পারবো, সামনে রেখেও দিতে পারবো। উম স্যার একটু বাড়তি দেখেন জিনিসটা বলে আপনাদের দিন, আমি একটু কিভাবে দেখে নেবো। শাস্ত্রের প্রতি মুখ ছোটানো যায়, আমরা এরপরেও ব্যর্থ হলে আমাদের আর কিছু করার নেই। আরে বাপরে, না ছবিটা সোজাই করতে পারতেছি না। আচ্ছা যা হয়েছে স্যার বাড়তি তুললাম টেক্সটটা কি একটা। আছে এখানে? হ্যাঁ তুললাম, যা তুলেছি আপনাদের গ্রুপে দিলাম, আমি সব কেটে দিলাম। দেখেন এই দিয়েছি গ্রুপে, দেখেন। তাহলে গ্রুপে দেওয়ার পরে এখানে কি হয়েছে, আমরা যদি হুট করে একটু বলি, আপনার গ্রুপের ওই ছবিটার দিকে নজর রাখেন, মানে এই ছকটার দিকে। তাহলে এখানে সিংহ লগ্ন, সিংহ লগ্নের বলা হয়েছে যে লগ্নপতি, মানে সিংহ লগ্নে বলা হয়েছে বুধ আর শুক্র পাপ, সিংহ লগ্নে মঙ্গল বৃহস্পতি শুভ। তাহলে মঙ্গল বৃহস্পতি সে কিনা ধনভাবে বসে আছে, আর লগ্নের উপরে কোনো গ্রহের দৃষ্টি নেই বা কোনো অবস্থান নেই। তাহলে সিংহ লগ্নের লগ্নপতি রবি কোথায় গেল, লগ্নপতি রবি চতুর্থ ভাবে গেছে। তাহলে চতুর্থ ভাবে বুধাদিত্য যোগ তৈরি করেছে, সেখানে চন্দ্র দৃষ্ট হয়েছে। তাহলে ওখানে যখন চন্দ্র দৃষ্টি হয়েছে তখন রাহুও কিন্তু দৃষ্টি দিয়েছে। তাহলে চন্দ্রের দৃষ্টি বেশি রবি বুধকে সহযোগিতা করবে, কিন্তু রাহুর দৃষ্টি কি রবি বুধকে সহযোগিতা করে? করে না, না স্যার। না করে স্যার। না, করে না। তাহলে সিংহ লগ্নের শনি রাহু যুক্ত হয়ে অষ্টমে বসে আছে। তাহলে সেই অষ্টমস্থ রাহু দৃষ্টি দিল রবি বুধকে, এমনকি মঙ্গল বৃহস্পতিকে। তাহলে সিংহ লগ্নের মঙ্গল বৃহস্পতি যে দুটি গ্রহ যে শুভকারক বলা হয়েছে, সে কিনা রাহু এবং শনি দৃষ্ট হয়েছে। তাহলে এ কি ফল দেবে? আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেই শুভকারক গ্রহ শনি রাহু দ্বারা পীড়িত হয়ে তার শুভ দৃষ্টি বিদ্যাভাবে পড়লো। তাহলে বিদ্যাভাব কেমন হবে? এই বিদ্যাভাবের টিকা লিখতে হবে। তাহলে যখনই আপনি চতুর্থ ভাব রবি বুধের যুক্ত রয়েছে, সেখানে চতুর্থ ভাবের বিচার করবেন, চন্দ্র দৃষ্টি দিয়েছে, মানে বুধাদিত্য যোগকে আরো বর্ধিত করেছে। কিন্তু সেখানে যে রাহুর দৃষ্টি দিয়েছে ওটি যে ভুলে গেলে তো চলবে না, ওটা তো দেখতে হবে। যখন আমি বিদ্যাভাবে যাব তখন বিদ্যাভাবে মঙ্গল দৃষ্টি দিয়েছে, একটা শুভকারক গ্রহ। সিংহ লগ্নের শনি দশম দৃষ্টি দিয়েছে, শনি কিন্তু আরেকটি পাপ গ্রহ, এমনকি ঘোর মারাত্মক গ্রহ। সিংহ মানে সিংহ লগ্নের শনি
কোনো কিছু বলা হয়নি, কিন্তু কোনো কথা হবে না, শনি হচ্ছে সিংহ লগ্নে মারক। তাহলে সে তার দশম দৃষ্টি দিয়েছে। তাহলে এই বিদ্যাভাব কি হবে? এইবার যদি আসেন, এই লগ্নে চন্দ্র কিনা দশমে বসে আছে, দশমে শনি তৃতীয় দৃষ্টি পড়েছে। তাহলে দশম ভাব চন্দ্র নিজ গৃহে, মানে ওই তুঙ্গ গৃহে অবস্থান করছে। আমরা ডিগ্রি যদি না দেখি তাহলে সে তুঙ্গ গৃহে, মানে আমরা তো প্রথমে ধরে নেবো যে সে তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। তাহলে তুঙ্গ গৃহে সেখানে শনি দৃষ্টি দিয়েছে। তাহলে কর্মভাব তার কেমন হবে? এমনকি এই লগ্নের ষষ্ঠ ভাবে শুক্র বসে আছে, যে কিনা তৃতীয় এবং দশমপতি। তাহলে তৃতীয় দশমপতি শুক্র যদি ষষ্ঠ ভাবে বসে থাকে, তাহলে ওই শুক্র আপনাদের জন্য কি দেবে? আবার শনি রাহু যেমন মঙ্গল বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে, শনি রাহুর পরে তো মঙ্গল বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে। তাহলে একে অপরে দৃষ্টি দিয়েছে, মানে এদিক থেকেও যেমন দুটি শুভকারক গ্রহ দৃষ্টি দিয়েছে, ওদিক থেকে দুটি অশুভ গ্রহ দৃষ্টি দিয়েছে। তাহলে এই দৃষ্টিতে যদি এই কাগজটা এদিকে সরে যায় পাপ দৃষ্টিতে, শুভকারক গ্রহের দৃষ্টিতে সেই জায়গায় না আসুক, অন্তত মাঝামাঝি জায়গায় আবার ফিরে আসবে না? বুঝলে? আসা উচিত। এভারেজ হয়ে যাচ্ছে। এবারে হয়ে যাবে। কথা হচ্ছে যে আপনি যদি একটা বাচ্চার দিকে তাকায় পড়েন চোখ মোটা করে, বাচ্চাটি ভয় পাবে। কিন্তু যদি হাসি মুখে সুন্দর একটা খেলনা বা একটা ফুল হাতে নিয়ে যদি বাচ্চার দিকে তাকায় পড়েন, তাহলে বাচ্চাটা দৌড়ে কোলের কাছে আসবে? আসবে না? তাহলে এই লগ্নে দুটি শুভকারক গ্রহ দৃষ্টি দিয়ে দুটি পাপ গ্রহ তার উপরে দৃষ্টি দিচ্ছে, আর পাপ গ্রহ শুভ গ্রহের উপরে দৃষ্টি দিচ্ছে। তাহলে শুভকারক গ্রহ নিশ্চয়ই ফুল নিয়ে যে ওই পাপ গ্রহকে বরণ করার চেষ্টা করছে। যেমন বর্তমান যুগের রাজনৈতিক প্রেক্ষাপট যদি একটু বলেন, ধরেন আমাদের মধ্যেই একটা রাজনীতি, আপনাদের কারোর সঙ্গে আমার দ্বন্দ্ব হয়েছে। তা দ্বন্দ্ব হলে কি হবে? আমি মনে করলাম যে কার কথা বলবো এখানে, ধরেন এখানে বললাম সুকান্ত বাবুর সাথে আমার দ্বন্দ্ব হয়েছে। এমনকি আমার ঢাকায় মাগুরার পথ দিয়ে যাওয়ার কায়দা নেই, যে গাড়িতে যাব নামিয়ে নেবে। তো এই দ্বন্দ্ব মিটানোর জন্য আমি যদি কি করি, যে সুকান্ত বাবুর ওখানে আমি একটু গিফট টিফট নিয়ে বা একটু মিষ্টি মিষ্টি নিয়ে যদি ওনার বাড়ি যাই, তাহলে নিশ্চয়ই উনি বলবে, স্যার যখন আমার বাড়ি পর্যন্ত আসছে, তাহলে এবার আর স্যারের সাথে দ্বন্দ্ব রেখে লাভ কি? তাহলে আমার মাগুরার পথে ঢাকায় যেতে কোনো সমস্যা নেই, এটি মিটিয়ে নিলাম। আর কথা হচ্ছে দুটি পাপ গ্রহ সে আমার উপরে তাকিয়ে পড়েছে বা আমার সাথে দ্বন্দ্ব বাঁধিয়েছে, সে তো কোনোদিন মিটাতে আসবে না। সে হচ্ছে সুন্দরবনের বনদস্যু, ধরেন সে কোনো খাতির করতে আসবে না। আর বনের ভিতর আপনি যে কোনো মাতব্বরি করতে পারবেন না। আপনারা অনেকে বনে গেছেন, দেখবেন 10-20 হাত দূরে লুকিয়ে থেকে যদি ফুরুস করে দেয় তো আপনি টেরই পাবেন না। আর তারা বন জঙ্গল সব চেনে, কিন্তু আপনারা চেনেন না। তাহলে কি হবে? তাহলে আমি নাই মিষ্টি ফল ফুল নিয়ে সুকান্ত বাবুকে যে মিত্রতা করলাম, কিন্তু শনি রাহুকে, সিংহ লগ্নের শনি রাহু অষ্টমে বসে আছে, তার কাছে আপনি ফুল নিয়ে যাবেন? যাওয়া যাবে? ও তো জঙ্গলি, ও তো জঙ্গলের রাজা, ওর কাছে কি করবেন? এই অনুধাবনটা যদি আনতে পারেন, এই অনুধাবনটা করায় কি, এই অনুধাবনটাই হচ্ছে লগ্ন সাপেক্ষে যে পাপ শুভ বা মারক, এটি বিচার করে এই অবস্থান থেকে বিচার করতে হবে। নিজেকে ভাবতে হবে। কারোর সঙ্গে যদি কল্পনা করা হয়, সেই জিনিসটা মস্তিষ্কে সবসময় গেঁথে থাকে, যে আমি শত্রুকে শত্রুর মতো কল্পনা করব, মিত্রকে মিত্রর মতো কল্পনা করব, আমার সব থেকে যে প্রিয় ব্যক্তি আছে তাকে মিত্রের সঙ্গে কল্পনা করব, আর যে ব্যক্তি শত্রু তাকে ওই শত্রুর সঙ্গে আমি কল্পনা করে নেব। তাহলে আপনাদের বিচার করতে সুবিধা হবে। আর যে ব্যক্তি সম, তার সঙ্গে সমর সঙ্গে বিচার করতে তো আপনার সেই সমর দিকে নিতে হবে। এইভাবে করতে হবে। জেকে দেব স্যার, আমাদের মনে হয় আহ এইখানে থেমে যাওয়া উচিত কিনা, নাকি এখানে কোনো প্রশ্ন নেওয়া উচিত? মানে এটি ভাবতে দেওয়া, কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা ক্লাসে থেকেই কিন্তু এটি ভাবতে পারবেন না। না স্যার, সেটা পারবে না। কিন্তু স্যার এর ভিতরে কোনো যতই আমরা প্রশ্ন তৈরি বারবার হয়েছে বলি কিনা বলার স্যার? জন্য, কিন্তু আসলে কিন্তু এটি বলতে পারবেন না। তাহলে আমাদের যে সকল দিকে নজর দিতে হবে সেই নজরের দিকগুলো বলে দেওয়া হলো। বলে দেওয়ার পরে এইবার ওনাদের ঘরে বসে রিসার্চ করার সুযোগ দিন। কেন এখন থেকে যে ক্লাসগুলো রয়েছে একেবারে 54 নম্বর পর্যন্ত, 38 থেকে 54 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই ঘরে বসে আপনাদের রপ্ত করতে হবে। এবং এই 54 পর্যন্ত
যতগুলো ক্লাস, এই ক্লাসগুলোর যত সূত্র সেগুলো সব আগে দিয়ে আসা হয়েছে। আগে হয়নি এমন কোনো কিছু নেই, শুধু দশা অন্তর্দশা, কিন্তু দশা অন্তর্দশাও আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা বের করবেন তো সফটওয়্যার থেকে। এটা তো সেই প্রথম থেকে বলা হয়েছে যে সিরিয়াল কি, অশ্বিনী নক্ষত্র কেতুর দশা। তাহলে ভরণী নক্ষত্র মানে শুক্রের দশা, মানে যার নক্ষত্রের যে অধিপতি সেই হচ্ছে দশা। তাহলে ভরণী নক্ষত্রে জন্ম হলে তারপরের দশা কি হবে? তারপরের দশা রবির হবে। তারপরের দশা কি হবে? তারপরের দশা হচ্ছে আপনার চন্দ্রের হবে। তো এইভাবে নক্ষত্রের সিরিয়াল যা, দশাও কিন্তু তাই। এ তো আর এমন কিছু না। আর এটা তো আপনারা সফটওয়্যার থেকে বের করবেন।